আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম বিসিএস অ্যাডভান্স দিক নির্দেশনামূলক সেমিনারে। তো শুরুতেই আমাদের বলে দিই, আমাদের এই প্রোগ্রামটা টোটাল সেমিনারটাই ফেসবুকে লাইভ হচ্ছে। তো এরকম দেখা যাবে যে আমাদের ফেসবুকের পেজ থেকে যারা জয়েন করছেন, তারা তাদের যে ফেসবুক প্রোফাইলটা আছে তারা সেখান থেকে শেয়ার দিয়ে দিলে আপনাদের যে ফ্রেন্ড গুলো আছে তারাও কিন্তু সুন্দরভাবে সেমিনারটা দেখতে পাবে। কারণ যারা আমাদের সাথে যুক্ত নাই, আমাদের উত্তরণের সাথে যুক্ত নাই, তারা কিন্তু সেমিনারটা দেখতে পারবে না। তো আপনারা আপনাদের প্রোফাইল, যার যার প্রোফাইল থেকে যদি আমাদের এই ভিডিওটা শেয়ার দিয়ে দেন, সেমিনারটা শেয়ার দিয়ে দেন, তাহলে আশা করি সবাই দেখতে পাবে। তো শুরুতে আমি বলে দিই, আজকে সেমিনারটাতে জুমে যারা জয়েন করেছেন তারা কিউ অ্যান্ড এবং চ্যাট বক্স দুইটা অপশন আছে। কিউ অ্যান্ড বক্সে কোনো কিছু জানার থাকলে জিজ্ঞাসা করতে পারবেন, এবং চ্যাট বক্স যেটা আছে সেখানে ভাইয়ার সাথে কমিউনিকেশন করার জন্য ইউজ করতে পারবেন। আর যারা ফেসবুকে আছেন, ফেসবুকে লাইভ হচ্ছে, ফেসবুকে যারা আছেন তারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন সবকিছু বা জিজ্ঞাসা করতে পারেন, সেখানে আমাদের টিম মেম্বার আছে, অবশ্যই রিপ্লাই দিয়ে দিবে। আহ, তো আপনারা কে কোন জায়গা থেকে জয়েন করছেন, কে কোন বাংলাদেশের কোন জেলা থেকে জয়েন করছেন যদি একটু বলতেন, আমরা দেখি কোন কোন জেলা থেকে আছে। তাজনিমুল ঢাকা থেকে, হৃদয় ফরিদপুর থেকে, তানজিম বগুড়া থেকে। এত দ্রুত উঠছে আসলে পড়াই মুশকিল হয়ে যাচ্ছে। আলম কুমিল্লা থেকে, মহিদুল বাগেরহাট থেকে, রাফি বগুড়া থেকে। মোটামুটি বাংলাদেশের সব জেলা থেকেই জয়েন করছে দেখা যাচ্ছে। তো আহ, আমরা আমাদের সময় হয়ে গেছে, তো আমরা মনে হয় শুরু করে দিতে পারি। ভাই, আমাকে কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাই, আমি শুনতে পাচ্ছি। আমাকে শুনতে পাচ্ছেন কিনা একটু জানেন? হ্যাঁ ভাই, আমার ক্লিয়ার আছে, স্লাইড দেখা যাচ্ছে। থ্যাংক ইউ। যারা আমাদের সাথে জুমে কানেক্টেড আছেন তারাও একটু আমাকে চ্যাট বক্সে জানেন যে আমার শেয়ার করা স্লাইডটা আপনাদের স্ক্রিনে আছে কিনা, সঠিকভাবে দেখতে পাচ্ছেন কিনা, বা কোনো অংশ কাটা পড়ছে কিনা। আর যারা ফেসবুকে আছেন তারাও একটু কমেন্ট করে জানাতে পারেন যে আমাদের স্লাইডটা আপনাদের কাছে সঠিকভাবে শেয়ার হচ্ছে কিনা, বা কোনো অংশ বাদ পড়তেছে কিনা। থ্যাংক ইউ। তো আজকের যে আলোচনাগুলো আমাদের হবে, এটা কোনো বড়সড় দিক নির্দেশনা বা আজকের ক্লাস করে অনেক কিছু জেনে যাবেন, বিসিএস হয়ে যাবে, এরকম কিন্তু কোনো কিছু না। জাস্ট যাদের বিসিএস এর প্রতি আগ্রহ বেশি তাদের জন্যই মূলত আমরা চিন্তা করেছি যে একটু আমরা আলাপ আলোচনা করি। যদি আমাদের পক্ষ থেকে আপনাদের কিছু জানাতে পারি সেটা অবশ্যই আমরা খুশি হব। আর আপনাদের কোনো প্রশ্নের উত্তর যদি আমরা দিতে পারি, কোনো ক্ষেত্রে সহযোগিতা করতে পারি, সেই ক্ষেত্রেও আমরা যথেষ্ট খুশি হব। তো এইসব চিন্তা ভাবনা থেকে আসলে উত্তরণের একটা উদ্যোগ ছিল যে যারা এখনো গ্রাজুয়েশন শেষ করেননি কিন্তু বিসিএস এর প্রতি আগ্রহ আছে তাদের জন্য আসলে এরকম একটা প্রোগ্রাম আয়োজন করা। এবং আমরা যে রেসপন্স গুলো পাচ্ছি আপনাদের কাছ থেকে সেটা আসলেই অনেক অনেক ভালো। তো সবাইকে আমি প্রথমেই তো অবশ্যই গুড ইভিনিং জানাবো, ওয়েলকাম জানাবো আজকের প্রোগ্রামে আপনাদের সাথে যুক্ত থাকার জন্য। আর এর বাইরে আমি যেটা বলতে চাচ্ছি যে আজকে কিন্তু একদম ওপেন এন্ড আলোচনা হবে, অর্থাৎ আপনারা যে কোনো কিছু জিজ্ঞেস করতে পারবেন, যে কোনো জায়গায় কমেন্ট করতে পারবেন, এবং আমরা চেষ্টা করবো সেগুলোর উত্তর দেওয়ার জন্য। আর যেহেতু বললাম যে এটা মূলত একটা দ্বিপাক্ষিক আলোচনার মতোই হবে, তো সেই ক্ষেত্রে যে শুধু আমরাই বলে যাব এটাও না, আমরা বিভিন্ন সময় আপনাদেরকেও সুযোগ দিব, আপনারাও নিজেদের কথা বলতে পারবেন এবং যে কোনো ধরনের প্রশ্ন আপনারা করতে পারবেন। আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করা হবে আপনাদের উত্তর দেওয়ার জন্য। তো যেহেতু উত্তরণ আসলে উদ্ভাস উন্মেষেরই একটা সহযোগী প্রতিষ্ঠান যদি বলেন, বা উদ্ভাস উন্মেষের যে মূল ধারা, সেই ধারাবাহিকতাকেই একটু এগিয়ে নিয়ে যাওয়ার একটা উৎস। সেই ক্ষেত্রে আমাদের আসলে কয়েকটা প্রশ্ন আপনাদের কাছে জানার আহ, ছিল আর কি। যে প্রথমটা হলো, আপনারা উদ্ভাস বা উন্মেষের কোনো কোর্সের সাথে যুক্ত ছিলেন কিনা, এটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। আর মামুন ভাই, এটা মনে হয় পোল কোয়েশনও আছে, আপনি চাইলে পোল কোয়েশনও থ্রো করে দিতে পারেন। আর ফেসবুকে যারা আছেন তারা কমেন্ট করে জানাতে পারেন যে আমরা ইতিমধ্যে উদ্ভাস উন্মেষের সাথে কোনোভাবে যুক্ত ছিলেন কিনা। তো আমরা মূলত উদ্ভাস উন্মেষ আসলে সায়েন্স রিলেটেড
প্রোগ্রামগুলো বিভিন্ন সময় থ্রো করেছে। তো এইচএসসি পর্যন্ত যারা সায়েন্সে ছিলেন তারা উদ্ভাসন মেশের নামটা শুনে থাকতে পারেন, শোনার কথা, অনেকেই আসলে এর সাথে যুক্ত ছিলেন। বাট কমার্স বা আর্টস যারা পড়াশোনা করেছেন তাদের ক্ষেত্রে হয়তো বা হাতে গোনা কিছু সাবজেক্ট ছাড়া বাকিগুলোতে উদ্ভাসন মেশ সহযোগী ছিল না। তো সেই ক্ষেত্রে উত্তরণে প্রথমবারের মতো আমরা সব ধরনের সাবজেক্ট থেকে যারা পড়াশোনা করেছেন সবার সাথে যুক্ত হব। আমরা মোটামুটি যেটা পাচ্ছি যে আপনাদের যারা উত্তর দিচ্ছেন তার মধ্যে প্রায় অ্যারাউন্ড মোর দেন 50% আমাদের উদ্ভাসন মেশের সাথে এর পূর্বেই পরিচিত ছিলেন, আর 44% তো নতুন করেই উদ্ভাসন মেশের সাথে যুক্ত হচ্ছেন, এবং যুক্তরণের ধাপটা হলো উত্তরণ। তো এটা আমাদের জন্য অবশ্যই একটা সুসংবাদ। আমরা আসলে যথেষ্ট খুশি যে আপনারা অবশ্যই আমাদের সাথে যুক্ত হচ্ছেন। এবং উদ্ভাসন মেশের একটা মূল যে চিন্তা ভাবনা, একদম থট প্রসেস যদি বলি, কোর থট প্রসেস, সেখানে কিন্তু ছিল যে মুখস্থ বিদ্যা না করে লজিক্যালি চিন্তা করা এবং যুক্তিযুক্তভাবে প্রশ্নের উত্তর শেখা বা মানুষের সাহায্য করা। আমরা এরকম কিছু থিওরি বিশ্বাস করি, এবং আমরা চিন্তা করি যে এই থিওরি গুলো আমরা যাদের সাথে পড়াশোনা করব বা যাদেরকে পড়ানোর জন্য সহযোগিতা করব, যারা আমাদের সাথে যুক্ত থাকবেন সবার মনেই আসলে এটা ছড়িয়ে যাবে। তো পড়াশোনাটা আসলে একটা বাই প্রোডাক্ট, অনেকটাই হলো রথ দেখা এবং কলা বেচার মতো। আলটিমেটলি হয়তো বা আমরা পড়াশোনার মাধ্যমে যুক্ত থাকবো। কেউ হয়তো বা আপনাদের বাংলা পড়াবেন, কেউ হয়তো বা ফিজিক্স পড়াবেন, কেউ হয়তো বা হিসাব বিজ্ঞান পড়াবেন, কেউ হয়তো বা আন্তর্জাতিক বিষয়গুলি পড়াবেন। কিন্তু মানুষের যে আসলে জৈবিক চিন্তা ভাবনা, সেই চিন্তা ভাবনার পরিবর্তনটাই আমাদের অন্যতম উদ্দেশ্য। যে ভালো মানুষ হওয়া, মানুষের বিপদে মানুষের সাহায্য করা, একজন আরেকজনের সাথে থাকা, সৎ চিন্তা ভাবনা করা, যখনই কোনো কাজ করব সেটা দেশের পার্সপেক্টিভে ভালো হচ্ছে না খারাপ হচ্ছে, এই চিন্তা ভাবনাগুলো আমরা একটু করবো। তো থ্যাংক ইউ। আমি মোটামুটি যে রেসপন্সটা আসলে পাওয়ার চেষ্টা করছিলাম আপনারা সবাই সেটা শেয়ার করে দিয়েছেন। আমরা যেটা দেখছি আর কি মোর দেন 55%। আমি এটা একটু শেয়ার করি, কারণ যারা প্রথমবারের মতো যুক্ত হচ্ছেন তারা যখন ক্লাসগুলো করবেন ক্লাসের সিস্টেমটাও জেনে যাবেন। আমরা বেশ কিছু পোল কোয়েশ্চেন থ্রো করি আপনাদের জন্য, এবং একটু কনফিউজিং পোল কোয়েশ্চেন গুলো থ্রো করি। পরবর্তীতে রেজাল্ট শেয়ার আমি এখন যেভাবে দেখাচ্ছি এভাবে রেজাল্ট শেয়ার করি, আপনার রেজাল্ট গুলো দেখতে পারবেন। যারা ফেসবুকে দেখছেন তারা হয়তো বা রেজাল্ট শেয়ারিংটা দেখতে পারবেন না, এটা শুধুমাত্র জুমে অ্যাপ্লিকেবল। তো আমরা রিকোয়েস্ট করবো আপনারা রেজিস্ট্রেশন করে ফ্রি কোর্সটাতে চলে আসতে পারেন। আর যারা এখনো রেজিস্ট্রেশন করেননি তারা রেজিস্ট্রেশনটা করে ফেলতে পারেন। এই 2 সপ্তাহে মূলত আমরা যেটা করব যে বিসিএস এর বিভিন্ন সাবজেক্ট গুলো নিয়ে একটু আলোচনা করব। সাবজেক্টের খুব ডিপে আমরা আসলে যাব না, আমরা আসলে অবকাঠামোগত আলোচনাটা একটু বেশি করব, যে কিভাবে পড়াশোনা করলে বা কোন সেক্টর গুলোতে পড়াশোনা করলে বিসিএস এ ভালো করার সম্ভাবনা থাকে। আর বর্তমান যে বাজার বাজার বলি, আমি ফিল্ড বলি, বর্তমান যে ফিল্ড, এখানে আসলে বিসিএস এর প্রাধিকার অনেক বেশি। গভর্নমেন্ট জবের সাথে সাথে একটা পার্সপেক্টিভ যেমন আছে, মানুষের চোখে একটা সম্মান, বা একটা এমন একটা কাজ করা যেখানে গভর্নমেন্টের সাথে রিলেটেড থাকা এবং প্রান্তিক পর্যায়ে গিয়ে সরাসরি মানুষের সাথে কাজ করার একটা সম্ভাবনা এখানে থাকে। এবং আপনার অধিকাংশ কাজ হয়তো বা কোনো না কোনো ভাবে সাধারণ মানুষকে প্রভাবিত করতে পারে, অর্থাৎ আপনার ভালো কাজে ভালো মানুষজন উপকৃত হবে। একইভাবে আপনি যদি এমন কোনো কাজ করেন যেটা আসলে অসৎ, সেই ক্ষেত্রে তো মানুষের অপকারও হবে। তাই আমাদের পক্ষ থেকে আজকেই, মানে যেহেতু আপনারা অ্যাডভান্সের মাধ্যমে যুক্ত হতে যাচ্ছেন, আমরা আশা করছি একটা দীর্ঘ যাত্রা আমরা একসাথে থাকবো। তো আজকে আসলে আপনাদের সবার কাছ থেকে একটা শপথ আমি নিতে চাইবো, যে যেই সেক্টরে কাজ করেন না কেন, যার সাথেই কাজ করেন না কেন, যে কাজটা করবেন অবশ্যই একবার চিন্তা করবেন ওই ফলাফলটা যদি আপনার সাথে হয় তাহলে আপনার কেমন লাগতো। অর্থাৎ আপনি যখন এই সার্ভিসের মাধ্যমে বা অন্য কোনো সার্ভিসের মাধ্যমে মানুষকে সেবা দিবেন, তখন চিন্তা করবেন আপনি যে সেবাটা দিবেন ওই সেবাটা যদি আপনার পরিবারের কাউকে দেয়া হয় তাহলে উনি কি সন্তুষ্ট হতেন কি হতেন না। যদি আপনার মনে হয় যে আপনার সেবাটা আপনার পরিবারের কাউকেও সন্তুষ্ট করতে পারবে, তাহলে অবশ্যই আপনি ওভাবে সেবা দিবেন। যে ব্যবহারটা করবেন সে ব্যবহারটা এমন ভাবে করবেন যে ব্যবহারটা আপনি নিজে পেতে চান অন্য কোনো অফিসার থেকে। এরকম একটা আচরণ, এরকম কিছু চিন্তা ভাবনা নিজের মধ্যে নিয়ে আসবেন। তো আবারও বলে দিচ্ছি, যারা এই 2 উইকস এর যে ফ্রি কোর্সটা এটা রেজিস্ট্রেশন করেননি, এটাতে রেজিস্ট্রেশন করে ফেলেন। সেই ক্ষেত্রে আমাদের জন্য সুবিধা হবে যে আপনারা আমাদের সাথে ডিরেক্টলি কানেক্টেড থাকতে পারবেন এবং আপনাদের সরাসরি প্রশ্নগুলোর উত্তর আমরা দিতে পারবো। তো আমি একটা ছোট্ট প্রশ্ন দিয়ে শুরু করব। প্রশ্নটা করার আগে এখানে একটা প্রোগ্রাম দেয়া আছে যে কিভাবে আপনারা রেজিস্ট্রেশন করবেন। একটা ওয়েবসাইট দেয়া আছে, ওয়েবসাইটটা হলো uttaran.academy, online.uttaran.academy। এখানে গেলেই আপনারা আমাদের সবগুলো কোর্স দেখতে পারবেন, যেখানে বিসিএস প্রিলি অ্যাডভান্স কোর্সটা আছে। অথবা আপনারা আমাদের ফেসবুক যে পেজটা আছে, ফেসবুক পেজ থেকেও সরাসরি আসলে রেজিস্ট্রেশন করতে পারবেন। সেই ক্ষেত্রে আপনার স্টুডেন্ট আইডি, মোবাইল নাম্বার এগুলো লাগবে জাস্ট ভেরিফিকেশনের জন্য।
দেন আপনারা কোর্সটা শুরু করে দিতে পারবেন। সো এটা আমরা পরবর্তীতে যখন আমাদের ওয়েবসাইটটা দেখাবো, আমাদের ওয়েবসাইটের বেশ কিছু স্পেশাল ফিচার আছে যেগুলো আপনাদের প্রতিদিনই কাজে লাগতে পারে। স্টুডেন্ট লেভেল থেকে যদি আপনারা আসলে সংবাদের সাথে রিলেটেড থাকতে চান বা কোন কোন সেক্টর থেকে জব অপরচুনিটি থাকে এগুলো সম্পর্কে জানতে চান, সেই ক্ষেত্রে আমাদের ওয়েবসাইটটা খুবই হেল্পফুল হবে। আমরা ওয়েবসাইটে যখন যাব তখন আরো ডিটেলস এটা আলোচনা করব। বাট যারা এখনো রেজিস্ট্রেশন করেননি, ফেসবুক স্পেশালি যারা আছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করবো যে রেজিস্ট্রেশনটা করে ফেলেন। রেজিস্ট্রেশনটা করে ফেললে আপনারা জুমে এসে আমাদের সাথে চ্যাট এবং কিউ&এ এই দুইটা করতে পারবেন। এই দুইটা খুবই স্পেশাল, ডিরেক্টলি কথা বলতে পারবেন, ভয়েস রেজ করে যে কোনো ধরনের প্রশ্ন জানতে পারবেন। তো আমরা শুরু করি আসলে। কোর্সটা শুরু হবে হলো 14 আগস্ট থেকে। আজকে হলো জাস্ট ওরিয়েন্টেশন টাইপের এবং এটা শেষ হবে 27 আগস্ট। এর মধ্যে যে ক্লাসগুলো থাকবে তার একটা রুটিন এখানে দেওয়া আছে, এটা আপনার ওয়েবসাইটে পেয়ে যাবেন। তাও এখানে একটু দেখে দেওয়া হচ্ছে। ওয়েবসাইটে যখন যাব আমরা এটা আরো ডিটেলস বলে দিব যে কিভাবে ওয়েবসাইটটা বা ওয়েবসাইট থেকে রুটিন ডাউনলোড করতে হবে। সো 14 তারিখ থেকে ক্লাস শুরু হবে, ক্লাসটা চলবে হলো 25 তারিখ পর্যন্ত। আর লাস্ট পরীক্ষা যেটা হবে সেটা হবে 27 তারিখ, এটা হলো উইকলি এক্সাম। সো রেগুলার ক্লাস থাকতেছে 14, 16, 18, 7টা 30 থেকে। এটা মোটামুটি 2 ঘন্টার ক্লাস হবে, মাঝে মাঝে এটা 2 ঘন্টার চেয়ে বেশি লাগে। সেই ক্ষেত্রে আমরা আগে থেকেই বলে দিই যে কোর্সের বা সিলেবাসের উপর ডিপেন্ড করে ক্লাস সময় বর্ধিত হতে পারে। একটা ক্লাসে যে টিচার বা যে ভাইয়া ক্লাস নেবেন উনি বলে দিবেন। আর এর পরের দিন যেদিন আপনি ক্লাস পরীক্ষা মানে ক্লাস হবে 14 তারিখ, তার পরের দিন বলতে আমরা 16 তারিখ বোঝাচ্ছি। 16 তারিখ পূর্বের যে ক্লাসটা হয়েছিল ওই ক্লাসের সিলেবাসের উপর একটা পরীক্ষা হবে। পরীক্ষাটা 30টা এমসিকিউ থাকবে, 15 মিনিটের, 30 নাম্বার। এখন এখানে একটু বুঝাই দিই, সকাল 8টা থেকে রাত 11টা পর্যন্ত অর্থ হলো পরীক্ষাটার সময় হলো 15 মিনিট। অর্থাৎ আপনি যদি সকাল 8টা বাজে পরীক্ষা শুরু করেন, আপনার 8টা থেকে পরীক্ষা দিতে হবে 8টা 15 পর্যন্ত। কেউ যদি মনে করেন 8টা 50-এ শুরু করেন, তাকে পরীক্ষা দিতে হবে 9টা 5 পর্যন্ত। কেউ যদি মনে করেন বিকাল 5টা বাজে শুরু করেন, বিকাল 5টা 5 PM, সে পরীক্ষা দিতে পারবেন 5টা 15 পর্যন্ত। অর্থাৎ ওই সকাল 8টা থেকে রাত 11টার মধ্যে যে কোনো সময় আপনি পরীক্ষা দিতে পারবেন। সময়টা কিন্তু সেই 15 মিনিটস, এটা ফিক্সড। এবং সর্বশেষ সময় হলো রাত 11টা। আপনি যদি মনে করেন 10টা 50-এ শুরু করলেন, তাহলে কিন্তু আপনি পরীক্ষা দিতে পারবেন 10 মিনিট, কারণ 11টা বাজে অটোমেটিক্যালি এটা সার্ভারটা বন্ধ হয়ে যাবে, সেই ক্ষেত্রে আর অ্যাকসেপ্ট করা হবে না। সো 15 মিনিটস খুবই কম সময়, পরীক্ষাটা দিয়ে দিতে পারবেন। এভাবে 3টা ক্লাসের পরে একটা উইকলি এক্সাম হবে ওই 3টার সিলেবাসের উপর। একইভাবে পরবর্তী সপ্তাহে 3টা ক্লাস, একটা উইকলি এক্সাম। উইকলি এক্সামটা 100 নম্বরের হবে এবং টাইম দেওয়া হবে 45 মিনিটস। সো এখানে টাইম আমরা একটু কমাই দিচ্ছি, যা কারণ মূল পরীক্ষাটা যখন দিবেন তখন আসলে টাইমের একটা ক্রাইসিস সবার দেখায় দেয়। তো আমরা চেষ্টা করি আগে থেকে আপনাদের একটু স্পিড আপ করে রাখতে, যেন মূল পরীক্ষায় সমস্যা না হয়। সো টাইম নিয়ে খুব বেশি মাথা ঘামাবেন না, বাট যে কয়টা আনসার করবেন সে কয়টা যেন কারেক্ট হয়। ঠিক আছে, এবার আমরা মূল আলোচনায় চলে আসি। আসলে বিসিএস সম্পর্কিত আমি আবারও বলেছি যে যে কোনো প্রশ্ন আপনারা করতে পারবেন, আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করা হবে প্রশ্নগুলোর উত্তর দেওয়ার। সো বিসিএস এর ফুল ফর্ম আমি একবার একজনকে জিজ্ঞেস করেছিলাম, উনি বিসিএস পরীক্ষার জন্য আগ্রহী ছিলেন। আমি জিজ্ঞেস করেছিলাম যে ভাইয়া বিসিএস এর ফুল ফর্ম কি? উনি বলেছেন যে বাংলাদেশ ক্যাডার সার্ভিস। সো বিসিএস এর ফুল ফর্ম কিন্তু বাংলাদেশ ক্যাডার সার্ভিস না। এটা বিসিএস কে ভালোবাসা, বিসিএস এর জবটাকে পছন্দ করা বা এটার জন্য আগ্রহী হওয়া, ইটস ভেরি গুড, এটা খুবই ভালো। কিন্তু প্রপার ওয়েতে জানতে হবে, নাহলে কিন্তু সমস্যা। সো বিসিএস এর ফুল ফর্ম কিন্তু বাংলাদেশ সিভিল সার্ভিস। তো এই সিভিল সার্ভিস বা সিভিল সার্ভেন্ট, আমি যদি আপনাদের প্রশ্ন করি আমাকে একটু জানান যে সিভিল সার্ভিসের বা সিভিল সার্ভেন্ট, আমি সোজা যদি বলি সিভিল সার্ভেন্ট, একদম সিভিল সার্ভেন্টের বাংলা আপনি কি বলবেন? সিভিল সার্ভেন্টের বাংলা যদি আপনাকে বলি যে হোয়াট ইজ দ্য বাংলা অফ সিভিল সার্ভেন্ট, আপনি কি বলবেন? দেখি আমাকে জানান, দেখি কার মাথায় কি আসে। আমি আপনাদের গুলো পড়তেও পারি। সাদ্দাম বলেছেন জনগণের সেবা, না আমি সিভিল সার্ভেন্টের কথা বলেছি, সিভিল সার্ভেন্ট। কেউ বলছেন সাধারণ কর্মচারী। কমেন্ট করে জানাতে পারেন আমাদেরকে, ফেসবুকে যারা আছেন। সরকারি কামলা, কামলা আবার কি? জনগণের সেবক, সাধারণ চাকর। চাকর কিন্তু সবাই, আপনি যদি গভর্নমেন্ট সার্ভিস করেন আপনি ডেফিনেটলি চাকর। বাংলাদেশের সংবিধানে এটা স্পষ্ট ভাবে বলে দেওয়া আছে, সবাই কিন্তু কর্মচারী। কর্মকর্তা কর্মচারী এটা এরকম একটা মানে এটা পরে, আপাতত সবাই কিন্তু সরকারি চাকর, এটা মাথায় রাখতে হবে, সরকারি কর্মচারী। বেসামরিক কর্মকর্তা, সরকারি চাকরিজীবী, আমলা, জনগণের সেবক, এরকম বেশ কিছু উত্তর পাচ্ছি। তো যেহেতু আপনারা অনেকগুলো উত্তর দিয়েছেন, আমারও উচিত যে একটা সুন্দর উত্তর আপনাদেরকে দেয়া। দেখেন আমিও কিন্তু একটা সুন্দর উত্তর আপনাদেরকে দিচ্ছি, এবং এটা আপনি যদি কোথাও ব্যবহার করেন আপনি প্রশংসিত হবেন। আপনি বলতে পারেন সুশীল সেবক।
যদিও সুশীল কথাটার সাথে অনেকেরই মাঝে মাঝে একটু সমস্যা হয় যে সুশীল বলতে চায় না, বাট ইটস এ গুড ওয়ার্ড। আপনি সিভিল সার্ভেন্ট বলতে সুশীল সেবক বলতেই পারেন, এবং ইটস এ ভেরি গুড ওয়ার্ড। এখন এই বিসিএস, এই যে সার্ভিসটা, সিভিল সার্ভিস যেটা, এই সিভিল সার্ভিস এর সাথে একটা বড় পার্থক্য আছে পাবলিক সার্ভিসের। তো আমি একটু ডিটেলস আলোচনাটা করি। একটাকে বলবো আমরা সিভিল সার্ভিস, আর এটাকে বলবো পাবলিক সার্ভিস। এই দুইটার মধ্যে একটা কনফিউশন তৈরি হয় যে কোনটা আসলে কি। তো আজকে এই পার্থক্যটা মানে এই কনফিউশনটা দূর হয়ে যাবে আপনাদের। এরপর থেকে আপনি বুঝতে পারবেন কোনটা সিভিল সার্ভিস, কোনটা পাবলিক সার্ভিস। ফার্স্ট অফ অল, সিভিল সার্ভিস এটা নিজেও কিন্তু একটা পাবলিক সার্ভিস। সিভিল মানে এনি কাইন্ড অফ সিভিল সার্ভিস, যে কোনো ক্যাডার সার্ভিস আপনি জয়েন করেন সেটা কিন্তু একটা পাবলিক সার্ভিস অবশ্যই হবে। এটা হলো ফার্স্ট পয়েন্ট, এটা আপনাকে জেনে রাখতে হবে। আর পাবলিক সার্ভিসকে কিন্তু আপনি সিভিল সার্ভিস বলতে পারবেন না। তাহলে এখানে একটা মাইনাস পয়েন্ট, যে সকল সিভিল সার্ভিস পাবলিক সার্ভিস হলেও সকল পাবলিক সার্ভিস সিভিল সার্ভিস না। তাহলে সিভিল সার্ভিসের জন্য কিছু স্পেশাল কন্ডিশন থাকবে। কন্ডিশনটা কি? এই সিভিল সার্ভিসের যে এক্সামটা, এই এক্সামের সাথে একটা নাম মনে রাখেন, যে পিএসসি, পাবলিক সার্ভিস কমিশন, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন, যেটা বিপিএসসি, এই নামটা যুক্ত থাকবে। অর্থাৎ শুধুমাত্র বিপিএসসি থেকে যারা সুপারিশ প্রাপ্ত হবে তারাই হবে সিভিল সার্ভেন্ট। আমি কিন্তু বলিনি নিয়োগ প্রাপ্ত হবে, দুইটা ডিফারেন্ট জিনিস। তাহলে একটু আমি ডিটেলস আলোচনা করি। আপনি যখন বিসিএস পরীক্ষাটা দিবেন, এই পরীক্ষাটা দিবেন হলো বিপিএসসির মাধ্যমে। বিপিএসসি ওরা একটা সার্কুলার দিবে, যে সার্কুলারের মাধ্যমে আবেদন প্রক্রিয়া শুরু হবে। আপনি আবেদন করবেন, এখান থেকে কিছু স্টেপ আছে। প্রথমে আপনাকে প্রিলিমিনারি নেওয়া হবে, আমি ছোট করে প্রিলি লিখি। দেন আপনার রিটেন নেওয়া হবে, এটা হলো সেকেন্ড স্টেপ। এই দুইটা উত্তীর্ণ হওয়ার পর আপনার ভাইভা পরীক্ষা নেওয়া হবে, থার্ড স্টেপ। দেন আপনার ভেরিফিকেশন হবে। আরেকটা স্টেপ এখানে বলা উচিত ছিল, সরি, ভেরিফিকেশনের পরে দিই, যেটা হলো মেডিকেল টেস্ট, পুলিশ ভেরিফিকেশন যদি এর মাঝখানে চলতে থাকে আলাদাভাবে না বললেও হয়। তাহলে প্রিলিমিনারি, রিটেন, ভাইভা, মেডিকেল টেস্ট, ভেরিফিকেশন, দুইটা সাইমultaneously চলতে পারে। এই চারটার পরে যেটা করা হবে সেটা হলো আপনাকে সুপারিশ করা হবে, রিকমেন্ডেশন বলা হয়। এই জন্য যখন দেখবেন পিএসসি ফাইনাল রেজাল্টটা দিয়ে দেয়, তখন কিন্তু বলে যে সুপারিশ প্রাপ্ত বিসিএস সার্ভিস অফিসার, মানে সুপারিশ পেয়েছে, এখনো নিয়োগ পায়নি। তো এখান থেকে হলো সুপারিশ কথাটা আসবে। ওরা পিএসসি শুধুমাত্র সুপারিশ করতে পারে। তাহলে সুপারিশটা কাকে করে, তাই না? সুপারিশটা করা হয় জনপ্রশাসনকে, জনপ্রশাসন মন্ত্রণালয়। যখন আরো ধীরে ধীরে পড়াশোনা করবেন এই মন্ত্রণালয়গুলো সম্পর্কে খুব ভালো জানতে পারবেন। তো জনপ্রশাসন মন্ত্রণালয় কি আসলে? আপনি যখন একটা অফিস কাঠামো চিন্তা করবেন, যে কোনো একটা অফিস কাঠামো, প্রত্যেকটা অফিস কাঠামোতে হিউম্যান ম্যানেজমেন্ট বা হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের জন্য একটা এইচআর ডিপার্টমেন্ট থাকে। সবাই মোটামুটি এটা জানেন যে এইচআর ডিপার্টমেন্ট নামে একটা ডিপার্টমেন্ট থাকে, দ্যাট ইজ হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। এই জনপ্রশাসন মন্ত্রণালয় হলো বাংলাদেশের যে গভর্নমেন্টের যে সার্ভিসগুলো যারা দেয়, তারা গভর্নমেন্ট সার্ভেন্ট, তাদের এইচআর মানে জনপ্রশাসন হলো হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট বা ম্যানেজমেন্ট সিস্টেম অফ দ্য গভর্নমেন্ট। এখান থেকে বিভিন্ন মানুষকে নিয়োগ দেওয়া হয় এবং বিভিন্ন জায়গায় তাদেরকে কাজ করার সুযোগ দেওয়া হয়। তাহলে জনপ্রশাসন। তাহলে এই যে নিয়োগের কথাটা বললাম, যে প্রিলিমিনারি, রিটেন, ভাইভা, ভেরিফিকেশন, এর আগে যে বিপিএসসি নিয়োগটা দিবে বা সরি সার্কুলারটা দিবে, এই সার্কুলারের আগে জনপ্রশাসনের সাথে পিএসসির একটা চিঠিপত্র যোগাযোগ হয়, ওএম যোগাযোগ হবে, অফিস মেমোরেন্ডাম বলা হয়। সো কি বলা হয়, বিপিএসসি আসলে জনপ্রশাসনের কাছ থেকে জানতে চায় যে আপনাদের কতজন অফিসার দরকার। তখন জনপ্রশাসন একটা সার্ভে করে, বিভিন্ন যে মন্ত্রণালয়গুলো থাকে, মন্ত্রণালয়ে একটা চিঠি পাঠায় যে আপনাদের কতজন অফিসার অবসরপ্রাপ্ত হয়েছেন, নতুন কোনো পোস্ট ক্রিয়েট হয়েছে কিনা, এই দুইটা ব্যাপার জেনে তারপর একটা সুন্দর ক্যাডার লিস্ট দেয়, কোন সার্ভিসে কতজন জয়েন করতে পারে। এটা অ্যাডমিন সার্ভিস হতে পারে, ফরেন সার্ভিস হতে পারে, পুলিশ সার্ভিস, ট্যাক্স, অডিট, এই সবগুলো সার্ভিসে কতজন করে লাগবে সেটার একটা মোটামুটি একটা সাময়িক ভাবে দিয়ে দেয়। দেন এটা বিপিএসসি তে পাঠানো হয়, বিপিএসসি সার্কুলার করে এর সবগুলো স্টেপ চলে আসে। তাহলে বিপিএসসি থেকে ঘুরে আপনি কিন্তু চলে আসলেন জনপ্রশাসন, এবং আপনার যে নিয়োগটা হবে এই নিয়োগপত্র কিন্তু জনপ্রশাসন দিবে, যেটা আপনারা গ্যাজেট বলেন, গ্যাজেটেড অফিসার বলেন বা গ্যাজেট প্রকাশ হয়, নামগুলো মনে হয় শুনেছেন। সো গ্যাজেট প্রকাশ হওয়া হলো, গ্যাজেট হলো বিজি প্রেস শব্দটা আপনারা যদি শুনে থাকেন, বিজি প্রেস হলো ওই টেক্সটাইল ইউনিভার্সিটির উল্টা পাশে, এখান থেকে একটা পত্রিকা বের হয় যেটা হলো গ্যাজেট। গ্যাজেট ইজ বেসিক্যালি অ্যান পেপার। এই পেপারে যখন আপনার নাম আসবে তখন আপনি গ্যাজেটেড অফিসার হবেন। সো এই গ্যাজেটেড এর একটা ইম্পর্টেন্ট টার্ম হলো, এটা নির্দেশ দেয় আমাদের মহামান্য রাষ্ট্রপতি। ঠিক আছে? তাহলে গ্যাজেটেড অফিসার যারা,
তাদেরও নিয়োগ কে দিচ্ছে? তাদেরও নিয়োগ দিচ্ছে হলো মহামান্য রাষ্ট্রপতি। ঠিক আছে, তাহলে গ্যাজেটের অফিসার হওয়ার একটা সুবিধা হলো প্রথম শ্রেণী, মানে গ্যাজেটেড অফিসার অবশ্যই প্রথম শ্রেণী হবে, এবং তার সাথে সাথে তার নিয়োগপত্রে স্বাক্ষর করতেছেন বা কার স্বাক্ষরে তার নিয়োগ হচ্ছেন? আমাদের মহামান্য রাষ্ট্রপতি। এই হলো একটা ইম্পর্টেন্ট বিষয়। এইবার আসেন, আমি পাবলিক সার্ভিসের কথা বলছিলাম। তাহলে পাবলিক সার্ভিসকে সিভিল সার্ভিস বলতে পারছি না, কারণ সবগুলো পাবলিক সার্ভিস কিন্তু পিএসসি কর্তৃক নমনীত না বা পিএসসি কর্তৃক নিয়োগ পায় না। আর সিভিল সার্ভিস, যেটা আমরা বিসিএস ক্যাডার সার্ভিস বলতেছি, এটা কিন্তু এখান থেকে নিয়োগ পায়, এর বাইরেও কিছু সার্ভিস আছে। আচ্ছা, এখন পাবলিক সার্ভিস আর সিভিল সার্ভিসের মধ্যে একটা কমন ব্যাপার হলো এরা দুইজনেই পাবলিকের জন্য কিন্তু কাজ করে, জনগণের জন্য সরাসরি কাজ করে, জনগণের জন্য সরাসরি কাজ করে, এতে কোনো ডাউট নাই। একটা এক্সাম্পল দিয়ে মনে করেন ইউনিভার্সিটি টিচার, আমাদের গভর্নমেন্ট ইউনিভার্সিটি যেগুলো আছে, সেই ইউনিভার্সিটি যারা লেকচারার থাকে, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বা অ্যাসোসিয়েট প্রফেসর বা প্রফেসর যারা থাকে, তারা কিন্তু অবশ্যই পাবলিক সার্ভেন্ট, বাট তাদের নিয়োগটা যেহেতু পিএসসির মাধ্যমে হয় নাই, সেজন্য তাদেরকে আমরা সিভিল সার্ভেন্ট বলতে পারবো না। কিন্তু সরকারি কলেজগুলো যারা, মানে সরকারি কলেজ বলতে বুঝতে পারছেন, আমি যদি ঢাকা কলেজের নাম বলি বা স্পেসিফিক নাম না বলাই মনে হয় আমার জন্য ভালো হবে, এরকম কোন কলেজের নাম যদি বলি, সেই ক্ষেত্রে এখানে যারা টিচাররা থাকবেন তারাও কিন্তু লেকচারার হতে পারে, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে পারে, অ্যাসোসিয়েট প্রফেসর হতে পারে, তারা কিন্তু আবার সিভিল সার্ভেন্ট, কারণ তারা ক্যাডার সার্ভিস থেকে এসেছে, স্পেসিফিক একটা ক্যাডার সার্ভিস যেটা হলো শিক্ষা বা টেকনিক্যাল ক্যাডারের মধ্যে পড়ে। তাহলে এই দুইটা জিনিস আমি প্রথমে সলভ করে দিলাম, যে সিভিল সার্ভিস কি, পাবলিক সার্ভিস কি, দুইটার মধ্যে পার্থক্যটা কি, আর দুইটার মধ্যে সামঞ্জস্যটা কি। সকলেরই কাজ কিন্তু জনগণের সেবা করা। এই যে আমি বারবার বলতেছি জনগণের সেবা করা বা জনগণের সেবা করার জন্য সবসময় কর্মরত থাকা, কেন বলতেছি? কারণ আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় যে নীতি, এই নীতিটা হলো সংবিধান, কনস্টিটিউশন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান। এই সংবিধানে বলে দিছে যে বাংলাদেশের সিভিল সার্ভেন্ট যারা হবে, বাংলাদেশের পাবলিক সার্ভেন্ট যারা হবে, সরকারি কর্মচারী যারা হবে, তারা সবাই কি হবে? জনগণের সেবা করার জন্য সবসময় নিয়োজিত থাকবে। দ্যাট ইজ কনস্টিটিউশনাল অর্ডার। তাহলে এই হলো প্রথম দুইটা পার্থক্য। আপনি যদি বিসিএস দিয়ে জয়েন করেন, সেক্ষেত্রে আপনি সিভিল সার্ভেন্ট হবেন, এবং সিভিল সার্ভেন্ট বাই ডিফল্ট পাবলিক সার্ভেন্ট। সার্ভেন্ট কিন্তু বলতেছি, সার্ভেন্ট মানে তো বুঝেন আশা করি। সো এটাকে সুন্দর বাংলা আমি বলেছিলাম সেবক, অনেকেই এখানে বলতেছেন চাকর। চাকর সরাসরি বললে অনেকের আসলে মাঝে মাঝে ইগোতে লাগে, কষ্ট লাগে, এর জন্য এই শব্দটা ইউজ না করে আপনি সেবক বলতে পারেন। আচ্ছা, এই হলো মোটামুটি বিসিএস সম্পর্কে একটা ছোট্ট, বিসিএস জিনিসটা কি বা সার্ভিসটা কেমন, এটা নিয়ে ছোট্ট করে যদি বলি। এবার হলো বিসিএস এর আবেদনের যোগ্যতা। এই আবেদনের যোগ্যতার মানে টপিকটা আমি একটু আলোচনা করব একটু সময় নিয়ে। তার আগে একটা ছোট্ট গল্প বলি। গল্পটা হলো বিসিএস এর ভাইবার একটা গল্প। যখন বিসিএস এর ভাইবা, ধরে নেন আপনারা যারা পড়াশোনা করতেছেন বা যাদের আগ্রহ আছে সিভিল সার্ভিসের প্রতি, তো মনের মধ্যে একটা বাসনা তো অবশ্যই থাকবে যে আজকে হোক কালকে হোক প্রিলি রিটেন ভাইবা, প্রিলি রিটেন দিয়ে আমি একসময় ভাইবা ফেস করব। এবং রিটেন পরীক্ষার পরে কিন্তু আপনার মাথায় আপনার স্বপ্নের প্রতিদিনই ভাইবা ঘুরবে, যে কোন স্যার ভাইবা নিতে পারেন, কি ধরনের প্রশ্ন করতে পারেন। আপনি হয়তো কন্টিনিউয়াসলি বিভিন্ন জনকে জিজ্ঞেস করতে পারেন যে ভাইভাতে কি প্রশ্ন করা হয়। তো এরকম বেশ কিছু প্রশ্ন ভাইভাতে করবে। তো আপনারা গেস করেন তো, যে ভাইভাতে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো করতে পারে, তার মধ্যে একটা প্রশ্ন কি হতে পারে না যে আপনি কেন বিসিএস বা সিভিল সার্ভিসে জয়েন করতে যাচ্ছেন? এটা আপনাদের কি মনে হয় কিনা? যদিও আপনারা এখন অনেক দেরিতে, আপাতত জাস্ট নলেজ নেওয়ার জন্য আপনারা পড়াশোনা করতেছেন বা জানতেছেন, বাট স্টিল আমাকে আপনাদের ভিউটা বলেন যে আপনারা কি মনে করেন কিনা যে বিসিএস এ যখন আপনি ভাইভা দিতে যাবেন, তখন কি আপনাকে প্রশ্ন করতে পারে না যে আপনি কেন বিসিএস সিভিল সার্ভিসে পরীক্ষা দিয়েছেন বা আপনি কেন এই ক্যাডার সার্ভিস আসতে যাচ্ছেন? কমেন্ট করে একটু জানেন ফেসবুকে যারা আছে। আমি এখনো একজনও পাই নাই যারা যে বলছেন যে আসলে না, এটা করতে পারে না। তো ইটস ট্রু, আসলে এই প্রশ্নটা করতেই পারে, এবং এটা নট অনলি ফর বিসিএস। আপনি অন্য কোনো সার্ভিসে যদি যান, ইটস মানে টপ পসিবিলিটি আছে যে এখানে এই প্রশ্নটা আপনাকে অবশ্যই অবশ্যই করবে। তো এই প্রশ্নটা যদি করে, এই প্রশ্নের উত্তরটা দিতে হবে। সো ভাইভাতে অনেক অনেক বিভিন্ন প্রকাশনীর অনেক বই পাওয়া যায়, বা আপনি বিভিন্ন ফেসবুকে গ্রুপ পাবেন বা ক্লোজ গ্রুপ পাবেন। এখানে কিন্তু বারবার জিজ্ঞেস করা হয় যে যারা সার্ভিসে চলে আসছেন বা যারা রিসেন্টলি পরীক্ষা দিয়ে পাশ করেছেন, জয়েন করেছেন, তারা কি বলেছিলেন যে বিসিএস কেন দিতে যাচ্ছি, এটার উত্তরটা আসলে কি দেওয়া উচিত। তো এর উত্তর আসলে এক এক জনের জন্য এক এক রকম হবে। আপনি কেন বিসিএস আসতে যাচ্ছেন, এটা সবচেয়ে ভালো উত্তর আসলে আপনি বানাতে পারবেন। তো আপনি অন্য কাউকে যখন জিজ্ঞেস করবেন, আপনি জিজ্ঞেস করবেন না যে ভাইয়া বা স্যার আপনি কি মানে আমাকে যদি জিজ্ঞেস করা হয় কেন ক্যাডার সার্ভিস আসছে, আমি কি বলবো? আপনি নিজের জন্য এটা জিজ্ঞেস করবেন না। এটা জিজ্ঞেস করলে যাকে জিজ্ঞেস করছেন সে আপনাকে আসলে তো পজিটিভলি দেখবে না।
কারণ আপনি কেন জয়েন করতে যাচ্ছেন, আপনি এই সার্ভিসে কেন আসতে যাচ্ছেন, এটা তো আপনার চেয়ে ভালো আর কেউ জানবে না, তাই না? সো এখানে একটু কনফিউশন আছে। আপনি জিজ্ঞেস করতে পারেন যে আসলে আপনাকে যখন এই প্রশ্নটা জিজ্ঞেস করা হয়েছিল আপনি কি বলেছেন, অথবা আপনি জিজ্ঞেস করতে পারেন যে ভাই আপনাকে যদি প্রশ্ন নাও করে থাকতে পারে তাহলে আপনি তো একটা রেডি করে গিয়েছিলেন যে আপনি এই সেন্টেন্স গুলো বলবো বা এইভাবে চিন্তা করবো, তাহলে আপনি আসলে কি বলতেন, এটা হলো কারেক্ট প্রশ্ন। আপনি যদি আমাকে বলেন যে ভাই আপনি কি বলেছিলেন বা আপনি কেন বলেছিলেন বা আপনি কি রেডি করে গিয়েছিলেন, এরকম কিছু প্রশ্নের উত্তর করতে পারে। তো আমি আমারটা বলি, আমার অনেকগুলো রিজন ছিল, বাট আমার একটা রিজন কিন্তু এমনও ছিল, আমি ছোট করে আপনাদের বুঝাই, যে বিসিএস এর যে আবেদনের যোগ্যতা, যে বিসিএস পরীক্ষার যখন সার্কুলার হয়েছিল পিএসসি কর্তৃক, তখন একটা আবেদনের যোগ্যতা সেখানে অ্যাড করা ছিল। ওই আবেদনের যোগ্যতায় যে কথাটা লেখা ছিল সেটা হলো 4 বছরের স্নাতক, 4 বছরের স্নাতক, সাথে ফার্স্ট ক্লাস নাকি সেকেন্ড ক্লাস এটা কিন্তু বলা ছিল না। এসএসসি এইচএসসি তে একটা নাম্বার বলা ছিল, বাট সেটা মোটামুটি সবাই উতরে যায়, এটা তো কোনো সমস্যা হয় না। এই 4 বছরের স্নাতকের সাথে কোনো বিষয় কখনোই বলা থাকে না, তাহলে বিষয়টা বাদ। কোনো বিশ্ববিদ্যালয়, স্পেসিফিক বিশ্ববিদ্যালয় কখনো বলা থাকে না, এটাও বাদ। কোনো বিশেষ রেজাল্ট এখানে চাওয়া হয় না, যে ফার্স্ট ক্লাস পেতে হবে বা 3.5 পেতে হবে, 3.6 পেতে হবে, এখানেও বলা হয় না। তো এখান থেকে আমি উত্তরটা আপনাদের একটু সাজাই দিই। যদি আপনি চিন্তা করেন যে কেন বিসিএস এর যোগ্যতা আপনার আছে, কারণ বিসিএস এর যে আবেদনের মানে আবেদনের সার্কুলার যখন হয় তখন শুধুমাত্র 4 বছরের যে স্নাতক ডিগ্রি এটা থাকলে হয়। কোনো স্পেসিফিক বিষয়, কোনো স্পেসিফিক বিশ্ববিদ্যালয়, কোনো স্পেসিফিক রেজাল্ট, কোনো স্পেসিফিক জেলা এখানে যেহেতু জানতে চাওয়া হয় না, অর্থাৎ গভর্নমেন্টই চাচ্ছে, সরকারের যারা নীতি নির্ধারণ করতেছে তারাই চাচ্ছে এই সার্ভিসে একটা ভেরিফিকেশন থাকুক, একটা ডাইভার্সিটি থাকুক, বিভিন্ন জায়গার, বিভিন্ন ইউনিভার্সিটির, বিভিন্ন জেলার, বিভিন্ন বিভাগের, বিভিন্ন বিষয়ের, বিভিন্ন রেজাল্টের যদি স্টুডেন্ট এখানে থাকে, তখন তারা সবাই মিলে যখন একটা সময় যখন সিনিয়র হয়ে যাবে, ডিসিশন গুলো মেক করবে, ওই ডিসিশনটা পারফেক্ট হবে। অর্থাৎ আপনি যদি মনে করেন 10 জন মানুষ নিলেন, ওই 10 জন মানুষই পড়াশোনা করেছে হলো মৎস্য বিজ্ঞানের উপর, সাপোজ আমি এক্সাম্পল হিসেবে বলছি, ওই 10 জন মানুষ পড়াশোনা করেছে মৎস্য বিজ্ঞানের উপর, তাদেরকে একটা ডিসিশন নিতে বললেন, যে ডিসিশনটা হলো আমরা যে ইলেকট্রিসিটি ওয়্যার গুলো ব্যবহার করি এই ওয়্যারের ব্যাসার্ধটা আমি 1 সেন্টিমিটার বাড়াবো, তাহলে এটার পক্ষে আপনার যুক্তি বা বিপক্ষে যুক্তি দেন। তো ডেফিনেটলি যে যে মানুষগুলো মৎস্যবিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছেন তাদের ইলেকট্রনিক্স এর উপর বা ইলেকট্রিক্যালের উপর খুব বেশি নলেজ থাকার পসিবিলিটি কিন্তু কম, এটা করার জন্য তাদেরকে অনেক বেশি পড়াশোনা করতে হবে। তো সেই ক্ষেত্রে তারা 10 জন যে চিন্তাটা করবে এটা কিন্তু একই দিকে চলে যাবে, কারণ তাদের বিষয়টা একরকম, তাই না? বিষয়টা একরকম, এবং হয়তো বা সেটা বাস্তবতার সাথে নাও মিলতে পারে। একইভাবে ইলেকট্রনিক্স এর মানুষজনকে যদি বা ইলেকট্রিক্যালে যারা পড়াশোনা করেছে তাদেরকে যদি বাংলাদেশের মৎস্য যে সম্পদ সেটা বৃদ্ধি করার জন্য বা উৎপাদন বৃদ্ধি করার জন্য একটা পলিসি বের করতে বলেন, তাহলে আমরাও তো পারবো না, বা যারা করছে তারাও তো পারবে না, বা রেজাল্টটা ভালো হবে না। তো কিন্তু আপনি চিন্তা করেন যদি সেখানে মানে ওই ডিসিশন মেকিং, ওই যে তারের ব্যাসার্ধ বড় করব না ছোট করব, এই ডিসিশন মেকিং এ যদি একজন ইঞ্জিনিয়ার থাকে, একজন ডাক্তার থাকে, একজন কমার্সের স্টুডেন্ট থাকে, একজন মৎস্য বিজ্ঞানের থাকে, 10টা আলাদা আলাদা ডাইভার্সিফাইড জায়গা থেকে থাকে, তাহলে কেউ হয়তোবা তারের ব্যাসার্ধতে কস্ট কতটুকু বাড়বে সেটা বলতে পারবে, কেউ হয়তোবা এই কস্ট বাড়ার ফলে সেটা মানুষের যে এক্সট্রা কি বলে ভ্যাট, মানে মানুষের মানুষের যে ভ্যাট গুলো দিচ্ছে বা ট্যাক্স গুলো দিচ্ছে সেখান থেকে তো এটা খরচ করতে হবে, এটার উপর কতটুকু প্রভাব পড়বে সেটা বলতে পারবে। কেউ হয়তোবা বলতে পারবে যে এতে যে ভার, এক্সট্রা ভারটা, ওজনটা তৈরি হচ্ছে সেটা সংরক্ষণ করা যাবে কিনা। কেউ হয়তো বলতে পারবে যে এখন যদি আমরা বৃদ্ধি করি আগামী 5 বছর পর এটা বৃদ্ধির আবারও একটা প্রচেষ্টা চালানো হবে। ইকোনমিক্স এর মানুষজন বলতে পারে এর কস্ট ইফেক্টিভনেস কেমন হতে পারে। দেখেন এক একটা সেক্টর থেকে চিন্তা ভাবনা আসার পরে যে পলিসিটা মেক হবে সেটা কিন্তু হবে ডিফারেন্ট, মানে সেটা হবে অনেকটা ক্লাসিফাইড। আর স্পেসিফিক একটা সাবজেক্টের মানুষ যদি পড়াশোনা করে সেটা কিন্তু ক্লাসিফাইড হবে না। ইভেন ওই একই প্রশ্ন যে ব্যাসার্ধ 1 সেন্টিমিটার বাড়াবো নাকি বাড়াবো না, এই প্রশ্নটা যদি শুধুমাত্র ইলেকট্রিক্যালে যারা পড়ছে বা ইলেকট্রনিক্সে যারা পড়ছে তাদেরকে জিজ্ঞেস করা হয়, তাদের প্রশ্নটা কিন্তু শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং বেসড হবে বা মেকানিক্স বেসড হবে, সেটা কিন্তু কস্ট ইফেক্টিভনেস এর উপর যাবে না। সেটা হয়তো বা কোন খাত থেকে টাকাটা আসবে সেটা তারা বুঝবে না বা ভালো মতো জানবে না। সো ডাইভার্সিফাইড যখন পিপল থাকে সেখান থেকে যে একটা পলিসি তৈরি করা হয়, সেই পলিসিটার অ্যাকসেপ্টেন্সটা বেড়ে যায় বা সেটার কোয়ালিটিটা ইনশিওর করা যায় বেশি। এই হলো একটা ইন্টারেস্টিং বিষয়। আচ্ছা, তাহলে আবেদনের যোগ্যতা হলো একটাই, 4 বছরের স্নাতক।
এক্সট্রা একটা প্রশ্ন যোগ করে রাখি, অনেকে জিজ্ঞেস করা যায় ডিগ্রি পরীক্ষা দিয়ে আসলে বিসিএস দেওয়া যাবে কিনা। শুধু ডিগ্রি পরীক্ষা দিলে পসিবল না, বাট ডিগ্রির সাথে আপনি যদি মাস্টার্স করে রাখেন সেক্ষেত্রে আপনি পরীক্ষা দিতে পারবেন। তার কারণ হলো ডিগ্রিতে আপনি 3 বছরের কোর্স করেন, আর এখানে লেখা থাকে 4 বছরের কোর্স। সো 4 ইয়ার করার জন্য আপনাকে এক্সট্রা একটা মাস্টার্স করতে হয়, সেটা 1 বছর, 1.5 বছর, 2 বছর যাই হোক, বাট দুইটা যোগ করে দিলে আপনি ডিগ্রি দিয়েও পরীক্ষা দিতে পারবেন। সো এখানে কনফিউশন আছে। আচ্ছা, আরেকজন বলছে ভাই বয়স নিয়ে কিছু বলে কিনা। বয়স তো অবশ্যই বলে, বয়সের ম্যাক্সিমাম লিমিট হলো 30 ইয়ার্স। সো আপনারা যারা পড়তেছেন আপনাদের তো বয়স নিয়ে কোনো সমস্যা হওয়ার কথা না, আশা করতেছি বয়স নিয়ে আপনাদের কোনো ঝামেলা হবে না। তো এই হলো মোটামুটি একটা যোগ্যতা। তো কোনো বিষয়, সাবজেক্ট, রেজাল্ট, স্পেশাল কোয়ালিটি কোনো কিছুই কিন্তু বিসিএস এর আবেদনের যোগ্যতার মধ্যে পড়ে না। 4 বছরের স্নাতক, বয়স 30, এই দুটো যদি আপনার হয় আশা করি সবারই হবে, আপনি পরীক্ষাটা দিতে পারবেন। এখন পরীক্ষাটা যে দিবেন, এই যে ক্যাডার সার্ভিসের পরীক্ষাটা দিবেন, ক্যাডার সার্ভিসটা সম্পর্কে চেষ্টা করবেন একটু ভালো মতো জানার। তো আমি একটা ছোট প্রশ্ন করব, আমাকে একটু রেসপন্স করবেন। ও, তারা একটা উত্তর দিয়ে দেয়। একজন বলছেন যে ভাইয়া আপনি ম্যারিড। ও, ম্যারিড আনমেরিড ডাজন্ট হ্যাভ এনি ইফেক্ট অন বিসিএস রেজাল্ট। ম্যারিড আনমেরিডের উপর কোনো সমস্যা নাই। তো আমি একটা ছোট্ট প্রশ্ন করতেছি, এটা আমাকে একটু এক লাইনে দিতে পারেন, এক ওয়ার্ডে দিতে পারেন, যে এই সার্ভিসে আসার জন্য আপনার অনুপ্রেরণা আসলে কেন আসছে। আমি অপশন বলে দিচ্ছি। ফাদার মাদার, মানে যেটা হলো ফ্যামিলি রিলেটেড একটা ইন্সপিরেশন থাকতে পারে, ফ্যামিলি থেকে বলা। আপনার পারিপার্শ্বিক যে অবস্থা, আপনি যেখানে বাস করতেছেন, যে সোসাইটিতে বাস করতেছেন বা যে বাসায় থাকতেছেন তার আশেপাশে, এটা একটা হতে পারে। সিনিয়র, আপনার ইউনিভার্সিটির সিনিয়ররা যদি বলে, এটা একটা হতে পারে। আপনি সেলফ মোটিভেটেড, আপনি নিজেই অনেক জেনেছেন, পড়াশোনা করেছেন, বিভিন্ন মানুষকে দেখেছেন, তারপর ইচ্ছা হয়েছে যে আপনি বিসিএস দিবেন, এটা একটা অপশন হতে পারে। এরকম যদি আপনার কোনো স্পেসিফিক রিজন থাকে যে কেন এই সার্ভিসের প্রতি আপনি ইন্টারেস্টেড হয়েছেন, বা এমনও হতে পারে আপনি এমন একজন মানুষের কাছ থেকে ইন্টারেস্টেড হয়েছেন যাকে শুধু আপনি দেখেছেন বা তার গল্পটা শুনেছেন এবং শুনেই মনে হয়েছে যে না, আমি ওই মানুষটার মতো কাজ করতে চাই। ওকে, ফাদার মাদার সেলফ পাওয়ার। ওকে, পাওয়ার, আমি একটু পাওয়ারটা লিখি কারণ পাওয়ার নিয়ে একটু কথা বলা উচিত আমার। ফাদার মাদার সেলফ মোটিভেটেড, ফ্যামিলি, ওকে, হ্যাঁ, কান্ট্রি সিস্টেম, গার্লফ্রেন্ড। আচ্ছা, গার্লফ্রেন্ড আপনাকে মোটিভেশন করছে, ভেরি গুড। নিজের পরিচিতির জন্য, গুড। ভাইয়া, বড় বোন, অর্গানাইজেশন, মামা, নিজের স্বপ্ন, সোসাইটি, ভেরি গুড। আপনার সোশ্যাল ভ্যালু, গুড। মা, গুড। সিকিউরিটি, ওকে, মি এন্ড মাই হাজব্যান্ড, জব সিকিউরিটি, ওকে। ফেম, আচ্ছা ফেম, এটাও একটু লিখি। ও, তাহলে পাওয়ার, ফেম হলো, আর কি পেলাম? একজন ম্যাজিস্ট্রেটকে দেখেছিলেন, ভেরি গুড, হতে পারে। ওকে ওকে, আমি অনেকগুলো উত্তর পেয়ে গেছি। এখন আমি এখানে জাস্ট দুইটা লিখছি, এই দুইটার কোনোটাই আসলে আপনাদের দেখা উচিত না। বাকি সবগুলো আমি লিখি নাই, কারণ ওগুলো আপনার হতে পারে বাবা মার ইচ্ছা, রেসপেক্ট, সেলফ মোটিভেটেড, অর্গানাইজেশন, কোনো ব্যক্তিকে দেখে আসলে ইন্সপায়ার্ড হওয়ার, এগুলো সবগুলো ঠিক আছে। পাওয়ার এবং ফেম, এই দুইটার জন্য আমার মনে হয় বিসিএস সার্ভিসে আপনি যদি আসেন আপনি কিছুটা হতাশাগ্রস্ত হবেন, কারণ বেসিক্যালি এখানে পাওয়ার যেটা আছে সেই পাওয়ারটা যদি আপনি এক্সারসাইজ করেন সেটা হবে মিস পাওয়ার না। আপনি আসলে যেটা করবেন সেটা হলো সমাজের ক্ষতি করবেন। সো এমন অফিসার থাকাচ্ছে না থাকাই ভালো। এখানে আসলে আপনার কোনো পাওয়ার নাই, এখানে আপনার যেটা আছে সেটা হলো দায়বদ্ধতা। আবারও বলি, এই জিনিসটা একটু বলে দেই, এগুলো শুরু থেকে আপনাদের জানা উচিত। এখানে এই ক্যাডার সার্ভিসে আসলে পাওয়ার বলতে কিছুই নেই, এখানে যেটা আছে সেটা হলো একটা দায়বদ্ধতা। আপনি যখন একটা বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করবেন বা কোনো নিজের ব্যবসা করবেন তখন আপনি নিজের মতো কাজ করতে পারেন, বা কোনো একটা ডিফারেন্ট অর্গানাইজেশনে কাজ করলে ওই অর্গানাইজেশনের রুলস অনুযায়ী আপনি কাজ করবেন। বাট আপনি এই ক্যাডার সার্ভিসে যদি চলে আসেন, সিভিল সার্ভিসে যদি চলে আসেন বা গভর্নমেন্ট সার্ভিসে যদি চলে আসেন, আপনাকে কাজ করতে হবে সরকারের নীতি অনুযায়ী। এবং সরকারের কোনো নীতি যদি আপনি বাস্তবায়ন করতে ফেলিওর হন সেটা আপনার একটা ব্যর্থতা। কোনো কাজ করতে গিয়ে যদি আপনি সময় বেশি নেন সেটা আপনার সাথে সাথে সরকারের ব্যর্থতা। কোনো কাজ করতে গিয়ে যদি আপনি ক্ষমতার অপব্যবহার করেন সেটা আপনার সরকার এবং আপনার যে আশেপাশে আপনি যে মানে যে সেক্টরটাতে কাজ করতেছেন সেটারও কিন্তু একটা ব্যর্থতা বলা যায়। তো এখানে আসলে পাওয়ারটা না বলে আপনি একটা দায়বদ্ধ হয়ে যাবেন। আপনি একটা অর্গানাইজেশনে কাজ করলে শুধু অর্গানাইজেশনের সাথে দায়বদ্ধ। এখানে কিন্তু আপনি অর্গানাইজেশন না, এখানে আপনি রাষ্ট্রের সাথে, দেশের কাছে দায়বদ্ধ হয়ে যাবেন। মানে আপনি যখন কোনো কিছু ভুল করবেন সেটা দেশের একটা ক্ষতি করতে পারবে, সো এটার ইম্প্যাক্ট কিন্তু অনেক বেশি। সো পাওয়ার জিনিসটা একেবারেই মাথায় রাখবেন না। আপনি যেটা মনে করবেন আপনার সাথে আপনার কাছে অনেক দায়িত্ব চলে আসবে। স্পাইডারম্যান একদম ছোটকালে আমরা যখন দেখছিলাম আর কি, পিটার পিটার পার্কসন, ওখানে একটা কথা ছিল না, ওই গ্রেট পাওয়ার কাম গ্রেট রেসপন্সিবিলিটি।
তো এই সার্ভিসে আপনার ওই পাওয়ারটা আসবে না, বাট অনেক রেসপন্সিবিলিটি আসবে। আপনি হয়তো বা প্রথম দিকে বুঝতে পারবেন না যে আপনার যে কাজগুলো এর ইম্প্যাক্ট কত বেশি হতে পারে, বাট আলটিমেটলি যদি আপনি কাজে একটা ভুল করেন তখন আপনি ইম্প্যাক্টটা বুঝতে পারবেন যে আপনি কত বড় ভুল করে ফেলছেন। আপনি যতক্ষণ পর্যন্ত সঠিক কাজ করবেন সবকিছু স্মুথলি চলবে, এক একটা ভুল আপনাকে অনেক বড় বড় ক্ষতির কারণ হিসেবে দেখাই দিবে। কোনো ক্ষেত্রে হয়তো আপনি বেঁচে যাবেন, বাট স্টিল আপনি বুঝতে পারবেন যে আপনার এই ভুলের জন্য কত বড় ক্ষতি হয়ে গেছে দেশ। সো পাওয়ার ইজ নেভার। নেক্সট হলো ফেম। ওকে, ফেমের জন্য হতে পারে, বাট স্টিল এটা আসলে কোনো মোটিভেশন হওয়া উচিত না। আপনি ফেম মানে যেটাকে আসলে ফেমাস ব্যক্তি বলা হয়, ফেমাস ব্যক্তিগুলো তো আমরা সবচেয়ে বেশি ফেমাস ব্যক্তিকে আসলে টেলিভিশনে দেখেছি। স্পোর্টসম্যান হতে পারে, অ্যাক্টর অ্যাক্ট্রেস হতে পারে, অথবা টিভি শোর সাথে যারা কানেক্টেড তারা হতে পারে, যারা পাবলিক পাবলিক ডিলিংস এর সাথে রিলেটেড তারা হতে পারে, অথবা রাজনীতিবিদ যারা তারা হতে পারে। এই ধরনের মানুষরা মানে ফেমাস। আপনি সার্ভিসের মানুষজন আসলে ফেমাস হওয়াটা খুব টাফ। আপনি যখন একটা উপজেলায় কাজ করবেন আপনার ফেমটা কিন্তু উপজেলায়। কিছু কিছু ক্ষেত্রে হয়তো বা কোনো মানুষ যদি আপনাকে নিয়ে কথাবার্তা বলে সেটা একটু দূরে ছড়াবে। আপনি জেলায় কাজ করলে আপনার ফেমটা শুধু জেলায় থাকবে, মানুষজনই চিনবে। সো আপনি ওভারঅল যে পুরো বিশ্ব আপনাকে চিনে যাবে বা পুরো বাংলাদেশ আপনাকে এক নামে চিনবে, এরকম ফেম মনে হয় এখানে আসবে না, এবং এরকম ফেম এখানে আশা না করাই উচিত। এরকম ফেম না আশা না করে আপনি নিজে চিন্তা করেন যে আপনি আসলে নিজে কি করতে পারবেন। সো ওকে, কেন বলতেছিলাম এই কথাটা, কারণ আমি জিজ্ঞেস করেছিলাম যে কেন এখানে আসতে যাচ্ছেন। ওকে, তাহলে ধরলাম যে কিছু ভালো ভালো কথা, মানে কিছু ভালো ভালো কারণে আপনারা আসতে যাচ্ছেন। এখন যে জায়গায় আসতে যাচ্ছেন সেটার আসলে দুইটা ল্যাডার আছে বা দুইটা সেক্টর আছে, দুইটা পার্ট আছে। একটাকে আমরা বলি হলো জেনারেল ক্যাডার, সাধারণ। আরেকটা বলা হয় প্রফেশনাল। সো একটা জেনারেল ক্যাডার, একটা প্রফেশনাল ক্যাডার, এই হলো দুইটা ক্যাডার। এখন জেনারেল ক্যাডার বলতে আসলে কাদেরকে বুঝাচ্ছি আমরা? জেনারেল ক্যাডার বলতে আমরা বুঝাচ্ছি অ্যাডমিনিস্ট্রেশন সার্ভিসে যারা থাকবে, বিসিএস অ্যাডমিন। এটা ফরেন অ্যাফেয়ার্স হতে পারে, বিসিএস ফরেন অ্যাফেয়ার্স, বিসিএস পুলিশ হতে পারে। এই তিনটা শুরুতে বলছে, আপনি অনেকে আবার মন খারাপ করতে পারেন যে এগুলোই কেন বারবার বলেন। এগুলো মানুষের প্রথম চয়েস একটু বেশি হয় এই কারণে। বেসিক্যালি আপনি যে কোনো সার্ভিসে, মানে জেনারেল সার্ভিসে যতগুলো আছে সবগুলোতে ভালো করতে পারবেন, সবগুলোতে উচ্চ পোস্ট আছে, সবগুলোতে কাজের ধরন অনেক, প্রেশার অনেক, কাজের ব্যাপ্তি অনেক বেশি। জাস্ট এগুলোতে কেন জানি মানুষ এখনো পর্যন্ত বেশি ফার্স্ট চয়েস দেয়, এই জন্য জাস্ট প্রথমে বলা। এর বাইরে আপনি ট্যাক্স বলতে পারেন, ফ্যামিলি প্ল্যানিং এর কথা বলতে পারেন, ফুডের কথা বলতে পারেন, কাস্টমস এর কথা বলতে পারেন। এই সবগুলো ক্যাডারই কিন্তু খুবই ভালো বা জেনারেল ক্যাডারের মধ্যে আছে। আর এর বাইরে যারা আসলে নিজের সার্ভিসের সাথে, মানে যে পড়াশোনাটা করেছেন 4 বছর ধরে, ওই 4 বছরের পড়াশোনার সাথে ডিরেক্টলি কানেক্টেড থাকতে চান, তাদের জন্য বেস্ট হলো প্রফেশনাল ক্যাডার। এবং সেটা ডাক্তার, ইঞ্জিনিয়ার দুইটাই হতে পারে। সো এখানে ডক্টরদের জন্য আছে, যারা ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতে চান তারা এখানে আসতে পারেন। এগ্রিকালচার নিয়ে যারা পড়াশোনা করেছেন, সো এগ্রিকালচার রিলেটেড এখানে সাবজেক্ট আছে। এর বাইরে যারা এডুকেশনের সাথে যুক্ত থাকতে পারেন, এডুকেশন থাকতে পারে, এরকম বেশ কিছু প্রফেশনাল ক্যাডার থাকবে। তো এই হলো দুইটা, মানে বড় আকারে যদি আমি ভাগ করে দেখাতে চাই যে দুইটা সেক্টর, তার মধ্যে একটা জেনারেল একটা প্রফেশনাল। বাট শুধু জেনারেলের মধ্যে প্রত্যেকটার জন্য কিন্তু অনেক অনেক কিছু জানা উচিত আর কি। কোনটাকে ফার্স্ট চয়েস দিবেন, কোনটাকে সেকেন্ড চয়েস দিবেন, এটা অনেক কিছুর উপর ডিপেন্ড করে। সেগুলো আমরা মূল কোর্স যখন শুরু হবে আপনি আস্তে আস্তে জানবেন, বিভিন্ন মানুষের সাথে কথা বলবেন, যারা এই পরীক্ষাগুলো দিয়েছে তাদের সাথে একটু এক্সপিরিয়েন্স শেয়ার করতে বলবেন, আর নিজেও কিছু জানার চেষ্টা করবেন, দেন আপনি ফার্স্ট চয়েস দিতে পারেন। একইভাবে সেম ঘটনা প্রফেশনাল ক্যাডারের জন্য হতে পারে। ওভারঅল চিন্তা করলে এই দুইটা সেক্টরে আমরা ভাগ করে থাকি যে ক্যাডার সার্ভিসটা। আচ্ছা, এখন এই নিয়োগ প্রক্রিয়া, যেটা নিয়োগ প্রক্রিয়া আমি অলরেডি বলেছি যে তিনটা বড় স্তর থাকবে। একটা হলো প্রিলিমিনারি, একটা হলো রিটেন, এন্ড দ্য লাস্ট ওয়ান ইজ ভাইভা। এবং আপনার যে রেজাল্ট, মানে আপনি যখন সিলেক্টেড হবেন, সুপারিশ প্রাপ্ত হবেন, ওই সুপারিশে কিন্তু প্রিলিমিনারির কোনো ইম্প্যাক্ট থাকবে না। প্রিলিমিনারির কোনো ইম্প্যাক্ট থাকবে না। ইম্প্যাক্টটা থাকবে হলো রিটেন পরীক্ষার প্লাস ভাইভা পরীক্ষা। অর্থাৎ আপনি রিটেন এবং ভাইভাতে মোট কত নাম্বার পেয়েছেন, এই দুইটার যোগফলের উপরই ডিপেন্ড করবে আপনি কোন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হচ্ছেন। এবং যদিও সেটা আপনার ক্যাডার চয়েসের উপর অনেকটা নির্ভর করবে, আপনি ফার্স্ট চয়েস কোনটা দিয়েছিলেন বা সেকেন্ড চয়েস কোনটা বা থার্ড চয়েস কোনটা, সেটার উপর ডিপেন্ড করে। বাট স্টিল ওই রেজাল্টটা হবে রিটেন এবং ভাইভার উপরে। প্রিলিমিনারি ডিরেক্ট ইম্প্যাক্ট এখানে থাকবে না। প্রিলিমিনারি হলো একটা কার্ডের মতো। আপনি যদি প্রিলিমিনারি একটা পাস করেন, এই প্রিলিমিনারি পরীক্ষাটা যদি পাস করেন, আপনি আসলে একটা গ্রিন কার্ড পাবেন। এখান থেকে একটা গ্রিন কার্ড পাবেন যে আপনি ক্যাডার সার্ভিসের মূল যে দুইটা পরীক্ষা, এই দুইটা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। একটা হলো রিটেন, আর রিটেনটা যদি পাস করেন সেই ক্ষেত্রে ভাইভা। এখন এই
পাশের যে কথাটা বললাম, এই পাসটা আবার ডিপেন্ড করতেছে। কিরকম ডিপেন্ড করতেছে? আপনি প্রিলিতে কত পেলে পাস এটা আসলে বলা নাই। প্রিলিমিনারিতে আসলে 80-তে পাস নাকি 120-এ পাস নাকি 100-তে পাস এটা কখনোই বলা থাকে না, কিন্তু এই রিটেন টেস্টের জন্য কিন্তু নাম্বারটা বলা থাকে, দ্যাট ইজ 50%। আপনি যদি 50% নাম্বার পান তাহলে আপনি রিটেন পাস করবেন। কোনো একবার যদি মনে করেন যে প্রিলিমিনারি পাস করেছে 15,000, এই 15,000 স্টুডেন্টের সবাই 50%-এর উপরে নাম্বার পাইছে, তাহলে সবাই কিন্তু ভাইভা দিতে পারবে। এই ক্ষেত্রে কিন্তু প্রথম 5,000 বা প্রথম 6,000 জনকে সিলেক্ট করবে এমন কোনো কন্ডিশন নাই। সো প্রিলিমিনারির চেয়ে রিটেনটা কিছুটা সেফার। আপনি কোনোভাবে 50% প্লাস তুলে ফেলতে পারলে আপনি ভাইভা দিয়ে একটা সার্ভিসের সুপারিশপ্রাপ্ত হতে পারেন। বাট প্রিলিমিনারি ইজ ভেরি মাচ ডেঞ্জারাস এবং খুবই রিস্কি একটা জায়গা, কারণ এখানে কোনো পাস মার্ক বলতে নাই। একদম 1 নাম্বার থেকে শুরু করে কতজনকে রিটেন পরীক্ষা দিতে দিবে সেই নাম্বারটা। কোনোবার যদি মনে হয় যে এবার আমরা 15,000-কে রিটেন পরীক্ষা দিতে পারবো, তাহলে ওরা 1 থেকে শুরু, মানে মেরিট পজিশন 1 থেকে 15,000 পর্যন্ত নিয়ে নিবে। আর কোনোবার যদি মনে হয় যে 20,000-কে পরীক্ষা দিতে দিব, সেই ক্ষেত্রে 1 থেকে 20,000 পর্যন্ত নিয়ে নিবে। এই হলো প্রিলিমিনারির কন্ডিশন। বা রিটেনের ক্ষেত্রে এই কন্ডিশনটা আবার দেয়া নাই। রিটেনের ক্ষেত্রে 50% প্লাস মানে আপনি পাস। সেম ঘটনা ভাইভার জন্য হবে। ভাইভাতেও কিন্তু আপনি 50% নাম্বারের উপরে যদি পান আপনি পাস করতে পারবেন। এবং প্রিলি রিটেন মানে ভাইভা এবং রিটেন দুইটাই পাস করার মানে হলো আপনার সুপারিশ হয়তো বা নাও করতে পারে, এটা আমি একটু পরে আলোচনা করতেছি। সুপারিশ হয়তো বা নাও করতে পারে, বাট স্টিল আপনি যে সিলেক্টেড এটা কিন্তু পিএসসি জানিয়ে দিবে। এবং পরবর্তীতে ক্যাডার সার্ভিসেস ছাড়াও বেশ কিছু নন ক্যাডারের, বেশ কিছু না আসলে প্রচুর নন ক্যাডারের জব আছে, পিএসসি সেখানে আপনাকে রিকমেন্ড করতে পারে। সো এই একটা বিসিএস পরীক্ষা দিয়ে শুধুমাত্র যে সিভিল সার্ভিসে জয়েন করা যায় এটা কিন্তু না। এই এক বিসিএস পরীক্ষা দিয়ে আপনি সিভিল সার্ভিসের বাইরেও ফার্স্ট ক্লাস গ্যাজেটেড অনেকগুলো পরীক্ষায় জয়েন করতে পারবেন, সেকেন্ড ক্লাস গ্যাজেটেড পরীক্ষাও জয়েন করতে পারবেন। সো অনেকগুলো সেক্টর চলে আসে। তো এক পরীক্ষা দিয়ে অনেকগুলো চাকরির একটা অপশন খুলে যায়। এটাই হলো বিসিএস। এবং এই একটা বড় কারণ কিন্তু যে মানুষজন বিসিএস এর প্রতি এত বেশি ফ্যাসিনেটেড হয়ে গেছে। শুধুমাত্র যে ক্যাডার সার্ভিসে জয়েন করতে চায় এমন কিন্তু না, এর বাইরেও অনেক জব আছে, যেটাকে আমরা নন ক্যাডার জবও বলতে পারি। যদিও নন ক্যাডার জব এভাবে সরাসরি বলা যায় না, দেয়ার ইজ এ ডিফারেন্স। আমি সময় পেলে একটু বলবো যে ক্যাডার নন ক্যাডার আবার কি জিনিস। একটু সাবজেক্ট গুলোকে আপনাকে দেখাই দিই। প্রিলিমিনারিতে যে সাবজেক্ট গুলোর উপর পরীক্ষা হবে সেগুলো হলো 10টা সাবজেক্ট। সাবজেক্ট গুলো এখানে লেখা আছে, পাশে নাম্বারও দেয়া আছে। 35 বাংলা ইংলিশে 35 করে, বাংলাদেশ 30, আন্তর্জাতিক 20, ভূগোল সাধারণ বাকি সবগুলো মিলে হলো এখানে প্রায় 80-র মতো। এবার আমি আপনাকে একটু টেকনিক শিখাই দিই। যখন এরকম সিলেবাস দেখবেন আপনি ওয়েটেজ মাপার চেষ্টা করবেন। ওয়েটেজ ব্যাপারটা কি? বাংলাতে নাম্বার দেখেন 35, ইংরেজিতে 35, বাংলাদেশে 30, এই তিনটা যোগ করেন, তাহলে এখান থেকে আপনি পাবেন 70, সরি এখান থেকে পাবেন 70 + 30 দ্যাট ইজ 100। একটু ভালো মতো বুঝেন তো, আপনার পরীক্ষা হলো 200, সাবজেক্ট হলো 10টা, প্রথম 3টাতেই হয়ে গেল 100। তার মানে বুঝতেছেন যে এই তিনটাই যে খুব ভালো তার 50% প্রিপারেশন হয়ে গেছে। আর বাকি সবগুলো মিলে 4 থেকে শুরু করে 10, এখানে হলো বাকি 100। তাহলে আপনি যখন ইফোর্ট দিবেন, আপনি যখন স্টাডি করবেন, তখন ওই স্টাডির 50% এখানে দিতে হবে আর 50% এখানে দিতে হবে অন এভারেজ। যদি কারো স্পেসিফিকলি একটা বিষয়ে দুর্বলতা থাকে, সেটা গণিত হতে পারে, কারো কারো ক্ষেত্রে ইংরেজি হতে পারে, কারো ক্ষেত্রে বাংলা হতে পারে বা বাংলাদেশ হতে পারে, সেই ক্ষেত্রে তার হয়তো বা এক্সট্রা এফোর্টটা দিতে হবে। বাট অন এভারেজ আপনি যদি নাম্বারের ওয়েটেজ চিন্তা করেন, প্রথম 3টাতে আপনার 50% এফোর্ট দেওয়া উচিত, পরের 3টাতে 50% এফোর্ট দেওয়া উচিত, কারণ নাম্বার কিন্তু দুই জায়গায় সমান, এখানেও 100 এখানেও 100। ঠিক আছে? আচ্ছা, এবার আমি আরেকভাবে দেখাই, আরেকটা টেকনিক দেখাই। দেখেন, বাংলা, ইংরেজি, বাংলাদেশ বিষয়াবলী এই সাবজেক্টগুলোতে আপনি প্রচুর পড়ে গিয়ে কমন যে পাবেন এর কিন্তু কোনো গ্যারান্টি নেই। কমন না পড়াটাই কিন্তু স্বাভাবিক, সব কমন পড়বে না। ওকে, কিন্তু কিছু সাবজেক্ট আছে যেগুলো যদি আপনি পড়ে যান আপনার নাম্বার ফুল পাওয়ার একটা সম্ভাবনা আছে। কেমন? গণিতের যে 15 নাম্বার, এই নাম্বারটা আপনি মোটামুটি একটু ভালো মতো প্র্যাকটিস যদি করে যান, কারণ এখানে যে গণিতের স্ট্যান্ডার্ড সেটা কিন্তু এসএসসি লেভেল। এসএসসি পর্যন্ত যারা গণিতে খুব ভালো, সবগুলো ম্যাথ খুব ফাস্টেস্ট সময় করতে পারেন, তারা আপনার 15তে 15 পাবেন, এটা শিওর। একইভাবে মানসিক দক্ষতা, এটাতে 15 না পেলেও 13-14 পাওয়াটা আসলে খুব একটা কষ্টের কাজ না। সাধারণ বিজ্ঞান এবং কম্পিউটার প্রযুক্তি, এই দুটাও যেহেতু টেকনিক্যাল, ফিক্সড কিছু নাম্বার এখানে ফিক্সড হয়ে যায়, খুব বেশি ভুল করার সম্ভাবনা কম। এখানেও আপনি 30-এর মধ্যে প্রায় মনে করেন 24-25 সহজে পেতে পারবেন। তাহলে এখানে নাম্বার তোলাটা সহজ, কিন্তু নাম্বারের পরিমাণটা কম। দেখেন, এই বাকি যে সাবজেক্টগুলোর কথা বলতেছি এখানে নাম্বার তোলাটা তুলনামূলক সহজ, কিন্তু নাম্বারের পরিমাণটা কম। আর এই যে বাংলা সাহিত্য, ইংরেজি সাহিত্য, বাংলাদেশ বিষয়াবলী, এখানে নাম্বার বেশি হলেও নাম্বার তোলার সম্ভাবনা কম। আপনি বাংলায় 35/35 পাবেন, এটা অলমোস্ট অসম্ভব। এটা বিগত বছর, মানে এই 35টা যদি সব বিগত বছরের প্রশ্ন দিয়ে দেয় না,
তাও দেখা যাবে সম্ভব হবে না, আপনি একটা দুটো ভুল করে আসছেন। সো রিস্ক ফ্যাক্টর এখানে বেশি, কিন্তু পরিশ্রম করতে হবে এখানে বেশি, কারণ এখানে টোটাল নাম্বারটা বেশি। তাহলে যখনই সাবজেক্ট গুলো দেখবেন, আপনি সাবজেক্টের ওয়েটেজটা চিন্তা করবেন। ওয়েটেজ চিন্তা করে আপনার কতটুকু পড়াশোনা করা উচিত, আপনি আসলে কতটুকু এখানে ভালো, আপনার হিস্ট্রি, আপনি নিজের হিস্ট্রি তো নিজে জানেন, আপনার হিস্ট্রি কি বলে সেই অনুযায়ী টাইম বরাদ্দ করবেন। এবং যত বেশি সম্ভব এই সাবজেক্টের বিভিন্ন প্রশ্ন সম্পর্কে অ্যানালাইসিস করার চেষ্টা করবেন, যে কোন ধরনের প্রশ্ন এখানে বারবার আসছে, কোন প্রশ্নগুলো এখানে আসতে দেখা যায় বেশি, এটা একটু চেষ্টা করবেন। ওকে, এই হলো মোটামুটি প্রিলিমিনারি। এবার আসেন রিটেনের জন্য। রিটেনের জন্য কিন্তু সাবজেক্ট চেঞ্জ হয়ে গেছে, সাবজেক্ট হলো মাত্র 6টা, 6টাতে হলো 900 নাম্বার। তাহলে আমি কি বললাম, যে একটা টেকনিক দেখাইছিলাম যে কোনটাতে গুরুত্ব বেশি দিতে হবে। দেখেন 1 2 3 এই তিনটা যদি আপনি যোগ করেন এখানে হয়ে যাবে 600। আপনার টোটাল নাম্বার কিন্তু 900, 900 2/3 প্রথম তিনটাতেই চলে গেছে, আর বাকি তিনটা যোগ করে আপনি পাচ্ছেন 300। তাহলে প্রথম তিনটাতে ইফোর্ট দিতে হবে 2/3, আর বাকি তিনটাতে ইফোর্ট দিতে হবে 1/3। আশা করি এই টেকনিকটা বুঝতে পারতেছি যে কোথায় ইফোর্টটা বেশি দিতে হবে, সেটা ডিপেন্ড করতেছে নাম্বারের ওয়েটেজের উপর। কিন্তু আবারও সেম ঘটনা, আপনি গণিত এবং মানসিক দক্ষতার যে 100, এখানে কিন্তু একটু কষ্ট করে 85 বা 90 তোলা সম্ভব, কিন্তু বাংলাতে আপনি 180 পাবেন, এটা অলমোস্ট ইম্পসিবল। মানে এটা মানে টেন্স টু ইম্পসিবল না বলে ডিরেক্টলি ইম্পসিবল বলা যায়। বাংলায় কেউ 180 পাবে না, ইংরেজিতে কেউ 180 পাবে না, কিন্তু গণিত বা মানসিক দক্ষতায় আপনি চাইলে 80% নাম্বার তুলতে পারেন, সাধারণ বিজ্ঞানে আপনি চাইলে 80% নাম্বার তুলতে পারেন। তাহলে ঠিক আছে, কোথায় নাম্বার বেশি তোলা যায় সেটা একটু বের করে রাখতে হবে, কোথায় নাম্বার কম তোলা যায় সেটাও বের করে রাখতে হবে। যেখানে বেশি তোলা যায় সেখানে টোটাল নাম্বার কম, কিন্তু এখানে গ্যারেন্টি আছে যে আপনি ভালো মতো পড়ে গেলে এখানে নাম্বারটা বেশিই পাবেন। আর বাংলা ইংরেজি বাংলাদেশ বিষয়াবলী এখানে টোটাল নাম্বারটা বেশি, কিন্তু এখানে গ্যারেন্টি দিয়ে বলা যায় না যে আপনি 80% 70% নাম্বার পাবেন। এমনও পসিবল যে আপনি এখানে 50-50 মানে 50% করে নাম্বার পেয়ে যাচ্ছেন। ঠিক আছে, তাহলে টেকনিক বোঝার অন্যতম কাজ হলো আপনাকে অ্যানালাইসিস করতে হবে, ভালো মতো দেখতে হবে কোন সাবজেক্টের নাম্বার কেমন, কোন সাবজেক্টের প্রশ্নগুলো কি আসতেছে। এগুলো যদি ভালো মতো বুঝেন তাহলে আপনার প্রস্তুতিটা পরিপূর্ণ হবে। আচ্ছা, একজনের প্রশ্ন করছেন যে 50% এর কনসেপ্টটা। সো এখানে 900 নাম্বার হলো আপনার টোটাল, অর্থাৎ 450 যদি পান আপনি পাস করবেন, মোর দ্যান 450 যদি আপনি পান পাস করবেন, এর নিচে পেলে আপনি পাস করবেন না। একটু যদি বলি ব্যাপারটা কি, ধরেন আপনি বাংলায় পাইছেন হলো 100, মানে 50% নাম্বার পাইছেন, ইংরেজিতে পাইছেন হলো 100, 50% নাম্বার পাইছেন, বাংলাদেশ বিষয়াবলী পাইছেন 100, আন্তর্জাতিক বিষয়াবলীতে আনফরচুনেটলি পাইছেন 49, সরি 49 না 29, আর এগুলোতে এই দুইটাতে 200তে মনে করেন আপনি 180 পাইছেন, খুবই ভালো নাম্বার। হ্যাঁ, এখানে আপনাকে প্রত্যেক বিষয়ে পাস করতে হবে। ব্যাপারটা বুঝায়, একজন বলছেন যে প্রত্যেক বিষয়ে পাস করতে হবে কিনা, আমি একটু বুঝাই দিই। আপনি বাংলাতে কত পাইছেন 100, ইংরেজিতে 100 পাইছেন, অথবা 100 পর 90 পাইছেন, তাতে কোনো সমস্যা নাই। এখানে গণিত এবং বিজ্ঞান মিলে 180 পাইছেন, ভেরি গুড। কিন্তু আনফরচুনেটলি আন্তর্জাতিকে পাইছেন কত 29। এই 29 কিন্তু লেস দেন 30%। সো লিখিত পরীক্ষার একটা পাস নাম্বার আছে, দ্যাট ইজ 30%। আপনাকে 30% আপ পেতে হবে। যদি 30% এর উপরে না পান আপনার নাম্বারটা কাউন্ট করা হবে না। আপনি ফেইল এটা কিন্তু আমি বলি নাই, আমি বলছি আপনার নাম্বার কাউন্ট করা হবে না। 30% এর উপরে না পেলে নাম্বার কাউন্ট করা হবে না। আমি একটু এক্সাম্পল দিয়ে বুঝাই। ধরুন আপনি বাংলায় পাইছেন 120, ইংরেজিতে পাইছেন হলো 120, বাংলাদেশ অ্যাফেয়ার্সে পাইছেন 120, তাহলে এখানে পাইছেন 360 আউট অফ 600। এবার হলো আন্তর্জাতিক বিষয়াবলীতে আপনি পাইছেন আনফরচুনেটলি 20, ম্যাথ এবং মেন্টাল এবিলিটি দুইটা মিলে একসাথে ধরতেছে আপনি 100 পাইছেন, জেনারেল সায়েন্সেও মনে করেন আপনি 100 পাইছেন, তাহলে এখানে পাইছেন কত 220। তাহলে আপনার টোটাল নাম্বার কত? টোটাল নাম্বার হলো 360 প্লাস 220, আপনার টোটাল নাম্বার হচ্ছে 580। আপাত দৃষ্টিতে এটা 580, বাট যেহেতু আপনি একটা সাবজেক্টে লেস দেন 30 নাম্বার পাইছেন, এই নাম্বারটা আপনার এই 580 থেকে বাদ যাবে, তাহলে আপনার নাম্বার হয়ে যাবে 560। এই হলো কাজ। তো কোনো সাবজেক্টে যদি লেস দেন 30% পান ওইটা আর কিন্তু কাউন্ট করা হবে না। এখানে একটা রিস্কি ফ্যাক্টর, যেন আমি ম্যাথ মেন্টাল এবিলিটি 100 দিয়ে দিচ্ছি, এটা তো পাওয়া হয়তো বা সম্ভব না। তো সেই ক্ষেত্রে কোনো মানে এমনও হতে পারে আপনি হয়তো বা টোটাল মিলে পাইছেন 500, টোটাল মিলে আমার 500 পাইছেন, কিন্তু কোনো একটা সাবজেক্টে পাইছেন 29, সেই 29 কিন্তু কাটা, মানে 129 পাইছেন মানে কিন্তু কাটা, তাহলে আপনার আলটিমেটলি নাম্বার হয়ে যাবে 469, সরি 71, 471। তো 500 থেকে 471 হয়ে গেলে আপনি যে মেরিট পজিশনে অনেক পিছাই যাবেন, এটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না।
সো ভেরি কেয়ারফুল রিটেনের ক্ষেত্রে, যে কোনো সাবজেক্টে আপনি খারাপ করে আসলে কাজটা হবে না। সব সাবজেক্টে এভারেজ নাম্বার পেতে হবে, কিছু সাবজেক্টে যেগুলো আপনার শক্তিশালী সাবজেক্ট, যেগুলোতে আপনি আগে থেকেই ভালো, সেগুলোতে বেশি নাম্বার তুলতে হবে। এই ফ্লেক্সিবিলিটি রিটেনে নাই, কিন্তু প্রিলিতে আছে। প্রিলিতে কেমন আছে একটু যদি বলি, ধরেন প্রিলিতে যে 200, আপাতত আপনাদের একটা শর্টকাট বলি যে 120 যদি আপনি সিকিউর করতে পারেন, 200তে 120 যদি পান, মোটামুটি বলে দেওয়া যায় যে ভাই আপনার ডেফিনেটলি প্রিলি হয়ে যাবে। 200তে 120 অসাধারণ নাম্বার, এতে কোনো ডাউট নাই। তো 120 পাইছেন, আপনি হয়ে গেছেন। এখন এই 120টা কোন জায়গা থেকে পাইছেন এটা জানারই দরকার নাই। ধরেন আপনি মানসিক দক্ষতায় পাইছেন 0, নৈতিকতা সুশাসন পাইছে 0, বাট স্টিল আপনি পাইছেন 120, আপনি কিন্তু সিলেক্টেড। কোন স্পেসিফিক বিষয়ের নাম্বার এখানে আলাদাভাবে কাউন্ট করবে না, যেটা হলো প্রিলিতে। কিন্তু রিটেনে স্পেসিফিক বিষয়ের নাম্বারটা কাউন্ট করবে, এবং সেটা গ্রেটার দেন 30% না হলে আপনার রেজাল্টে সেটা যোগ হবে না। ইট ইজ এ রিস্কি ফ্যাক্টর। ওকে, তাহলে এই হলো মোটামুটি প্রথম দুইটা ইনিশিয়াল আলোচনা। যদি বলি এটা করেছি। এবার আসেন ভাইভার কথা যদি বলে, ভাইভা পরীক্ষার আপনার পরীক্ষাটা হবে 200 নাম্বারে। পাস যদি করতে চান আপনাকে পেতে হবে 100। সো সাধারণত বেয়াদবি না করলে ভাইভাতে কাউকে ফেল করে না, এটা একদম সাধারণত। এক্সেপশনাল হয়তো বা হাতে গোনা কিছু হবে। সো আপনি ঠান্ডা মাথায় পরীক্ষা মানে স্যারদের সামনে যাবেন, ভদ্র ভাষায় স্যারদের সাথে কথা বলবেন, নম্রতার সাথে কথা বলবেন, উত্তর যেগুলো পারবেন সেগুলো সুন্দর করে দিবেন। যদি না পারেন সেক্ষেত্রে দুঃখিত বলতে পারবেন যে আপনার মনে আসছে না বা আপনার জানা নেই। আপনাকে কখনোই ফেল করাবে না, কারণ ভাইভা পরীক্ষার অর্থ কিন্তু আপনার জ্ঞান বা জ্ঞানের গভীরতা যাচাই কিন্তু না। আপনার জ্ঞান যে ভালো, আপনার যে পড়াশোনা যে ভালো, আপনি যে পড়াশোনা করছেন, এটা কিন্তু স্যারেরা জানে, কারণ আপনি প্রিলি এবং রিটেন নামক দুইটা পরীক্ষা উতরে গেছেন। এবং যেখানে প্রিলিতে পরীক্ষা হয় মানে স্টুডেন্ট থাকে 4 লাখ 4.5 লাখ, সেইখানে আপনি প্রিলি পাস করে আসছেন, দেন রিটেনও পাস করে আসছেন, 6-7 হাজারের মধ্যে আসেন। 4 লাখ পরীক্ষার্থী থেকে আলটিমেটলি 6-7 হাজার যারা সিলেক্টেড তাদের মধ্যে আছেন। আপনার জ্ঞানের সমস্যা নাই, আপনি জিনিসপত্র জানেন, আপনি পড়াশোনা করছেন। এখন হলো আপনি এই পড়াশোনাটা যেটা করছেন সেটা মানুষের সামনে প্রকাশ করতে পারেন কিনা। কারণ আপনি যখন সার্ভিস মানে ক্যাডার সার্ভিসে জয়েন করবেন, সিভিল সার্ভিসে বিভিন্ন জায়গায় কাজ করবেন, বিভিন্ন সময় সরকারের মুখপাত্র হিসেবে হয়তো বা আপনাকে কথা বলতে হবে। আপনি যখন জেলা পর্যায়ে যাবেন, একটা জেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা যদি বলি, সেটা হলো জেলা প্রশাসক স্যার। তো জেলা প্রশাসক স্যার কিন্তু সরকার যে কাজগুলো করতে যাচ্ছে, যে নীতিগুলো বাস্তবায়ন করতে যাচ্ছে, যে কর্ম পরিকল্পনা তৈরি করেছে, সেগুলো বাস্তবায়নের অন্যতম একজন ব্যক্তি, অন্যতম একজন অফিসার। তার মাধ্যমে কাজগুলো হচ্ছে। তাহলে গভর্নমেন্ট যদি মনে করেন কালকে বলে যে সবগুলো জেলায় আমার এই নীতিটা পৌঁছে দিন বা এই নীতিটা প্রকাশ করুন, তাহলে কে করবে? জেলা প্রশাসক স্যার নিজেই তো করবেন। তাহলে আলটিমেটলি গভর্নমেন্টের হয়ে আপনাকে কথা বলতে হবে। কারণ এই কথা বলতে গিয়ে আপনি সঠিকভাবে কথা বলতে পারেন কিনা, আপনি মানুষজনের সাথে টেম্পার ধরে রাখতে পারেন কিনা, আপনি যে উচ্চারণগুলো করতেছেন সেগুলো ঠিক আছে কিনা, আপনি যে ভাষায় কথা বলতেছেন সেটা পাবলিক প্রিয় কিনা, মানে মানুষের সাথে যায় কিনা, অভদ্র আচরণ আছে কিনা, আপনি যে প্রেস রিলিজটা দিচ্ছেন বা আপনি যে সংবাদ বিজ্ঞপ্তিটা দিচ্ছেন সেখানে কি প্রচুর বানান ভুল করে ফেলতেছেন, যেটা দেখে মানুষজন হাসাহাসি করতে পারে, এগুলো করতেছেন কিনা, এটার টেস্ট কিন্তু ভাইভাতে নেওয়া হয়, রিটেনে নেওয়া হয়, প্রিলিতে নেওয়া হয়। অর্থাৎ আপনি যেহেতু গভর্নমেন্টকে রিপ্রেজেন্ট করবেন, কোনো এক সময় গভর্নমেন্টের কাজগুলোকে করতে যাবেন, গভর্নমেন্ট যেন নিজেকে প্রতিষ্ঠিত বুঝাতে পারে, গভর্নমেন্ট যেন সুষ্ঠুভাবে পরিচালনা হচ্ছে এটা বুঝাতে পারে, দ্যাটস ওয়াই গভর্নমেন্ট চেক করে দেখতে চায় যে আপনার মধ্যে যেটা প্রিলিমিনারি, যেটা হলো হঠাৎ করে চিন্তা মানে দ্রুত গতিতে চিন্তা করে সঠিক উত্তর দেওয়া, যেটা রিটেন ডেসক্রাইব আকারে যখন যখন কোনো কিছু করতে যায় সেটা করা, এবং যেটা ভাইভা ইনস্ট্যান্টলি কোনো কিছুর প্রবলেম সলিউশন করা, এই 3টা ক্যাপাসিটি আপনার মধ্যে আছে কিনা, এই 3টা টেস্ট কিন্তু পিএসসি করে থাকে। এখন এই পদ্ধতিগুলো নিয়ে হয়তো বা কোনো জায়গায় প্রশ্ন হতে পারে, কেউ কেউ বলতে পারে যে এই পদ্ধতিগুলো এখনো পর্যন্ত আপ টু ডেট না। দ্যাটস ডিফারেন্ট সেক্টর, অনেক আপডেট হয়েছে, আরো আপডেট হওয়ার সুযোগ আছে, সেটা সময় মতো হবে। বাট স্টিল এখনো পর্যন্ত যে 3টা সেক্টরে পরীক্ষা হয় বা 3টা ক্যাটাগরিতে পরীক্ষা হয়, এটা কিন্তু বলা যায় এটা মোটামুটি স্ট্যান্ডার্ড। এতগুলো পরীক্ষা অন্য কোনো জায়গায় কিন্তু নেওয়া হয় না। এবং একটা প্রবলেম অবশ্যই আছে, এতগুলো পরীক্ষা নেওয়ার মাঝখানে একটু গ্যাপ তৈরি হয়ে যায়, প্রত্যেকটা বিসিএস এর প্রিলিমিনারি থেকে জয়নিং পর্যন্ত একটা বড় গ্যাপ তৈরি হয়, এটা আসলে একটু কষ্টের। বাট বর্তমানে যিনি চেয়ারম্যান স্যার আছেন উনি চেষ্টা করছেন এই গ্যাপটা কমিয়ে নিয়ে আসার জন্য। যদি কোভিড পরিস্থিতির জন্য এটা একটু দূরে সরে গেছে বা এই পরিকল্পনা একটু যেভাবে আগানো উচিত সেভাবে আগাচ্ছে না। বাট আমরা আশা করব যে যখন পরিস্থিতি স্বাভাবিক হবে, হয়তোবা বিসিএস এর যে প্রক্রিয়াটা এটা আরো একটু শর্ট হবে, আরো কম সময়ের মধ্যে নিয়োগটা হয়ে যাবে। তো এই হলো ভাইভা পরীক্ষা। ঠান্ডা মাথায় ভদ্রভাবে সঠিক উত্তর না দিলেও সমস্যা নেই, যদি আপনি উত্তর দিয়ে আসতে পারেন, আপনার জেস্টার যদি ভালো থাকে, আপনার পোস্টার যদি ভালো থাকে, আপনার অ্যাটিটিউড যদি ভালো থাকে, আপনাকে পাস করাই দিবে। এবং উত্তর যদি খুব ভালো নাও দিতে পারেন, সেই ক্ষেত্রে হয়তো আপনাকে অনেক বেশি নাম্বার দিবে, কারণ সবকিছু যে ওই মুহূর্তে আপনি পারবেন এটা কিন্তু কোনো গ্যারান্টি নেই, এটাও স্যারেরা জানে।
তো দ্যাটস ওয়াই ভাইভাতে পাস করার জন্য সব উত্তর জানা, সবগুলোর অসাধারণ উত্তর দেওয়া, ইটস নেভার ম্যান্ডেটরি, নেভার ম্যান্ডেটরি। সো আমি এই এগুলোতে আর খুব বেশি ভিতরে যাচ্ছি না, জাস্ট এই আপাতত এখানে একটু উপর থেকেই বলে দিচ্ছি আর কি। আর যখন মূল কোর্স গুলো হবে বা ইন ফিউচার আমাদের কথাবার্তা হবে তখন আরো অনেক কিছু জানাতে পারবো। আর এর মধ্যে যদি কোনো স্পেসিফিক প্রশ্ন থাকে আপনারা অবশ্যই আমাকে চ্যাট বক্সে বলতে পারেন বা কিউ&এ তে বলতে পারেন, ফেসবুকে যারা আছে, আমি আপনাকে উত্তর দিব। একটা প্রশ্ন আমি পেয়েছি যেটা হলো সিজিপিএ কোনো সমস্যা কিনা। অ্যাকচুয়ালি সিজিপিএ কোনো সমস্যা না, কারণ প্রিলিমিনারিতে সিজিপিএ এর কোনো ইম্প্যাক্ট নাই বা আলাদা নাম্বার নাই, রিটেনে কোনো আলাদা নাম্বার নাই। ভাইভাতে গিয়ে ইফ পসিবল যদি স্যারের ওই সিজিপিএটা চোখে পড়ে, আপনার তো সব সার্টিফিকেট বা অ্যাপ্লিকেশন কপি এগুলো স্যারের কাছে থাকবে, সেই ক্ষেত্রে স্যার হয়তোবা জিজ্ঞেস করতে পারে, আবারও বলি হয়তোবা জিজ্ঞেস করতে পারে, সবাইকে জিজ্ঞেস করে এটা কিন্তু ম্যান্ডেটরি না, হয়তোবা জিজ্ঞেস করতে পারে যে আপনার সিজিপিএ যদি বেশি হয় তাহলে ডেফিনেটলি আপনাকে প্রশংসা করবে যে আপনার তো সিজিপিএ ভালো। আর যদি কোনো কারণে কম হয়ে থাকে এবং সেটা দৃষ্টিকটু হয়, সেক্ষেত্রে হয়তো জিজ্ঞেস করবে যে কেন এটা কম হয়েছে। তো আপনার সিজিপিএ কেন কম এর সবচেয়ে বড় ব্যাখ্যা কিন্তু আপনি দিতে পারেন। এখন সেটা অনেক কারণে হতে পারে, সেটা পারিবারিক কারণে হতে পারে, ব্যক্তিগত কারণে হতে পারে, বা যে ডিসিশনটা আপনি এইচএসসি পরীক্ষার পরে নিয়েছেন সেটা হয়তো বা আপনার সাথে যায়নি, বা সেটা হয়তো বা চয়েসটা সঠিক ছিল না, এইসব কারণে হতে পারে। বাট যেই কারণটাই হোক না কেন সেটা প্রপারলি যদি আপনি স্যারকে বোঝাতে পারেন, ইট ইজ অ্যাকসেপ্টেবল। লো সিজিপিএ দিয়ে কি বেস্ট ক্যাডার হয় নাই? অবশ্যই হয়েছে। লো সিজিপিএ দিয়ে কি সবচেয়ে উপরের দিকে মেধাক্রমে ছিল না? অবশ্যই হয়েছে। সিজিপিএ এর ইম্প্যাক্ট এখানে খুব বড় না। বাট ট্রাস্ট মি, যদি আপনার সিজিপিএ বেশি থাকে এটা অবশ্যই আপনার জন্য প্লাস পয়েন্ট। না, আপনার সিজিপিএ বেশি এর অর্থ হলো আপনি যে সাবজেক্টে পড়াশোনা করেছেন ওই সাবজেক্টের নলেজ আপনার ভালো আছে, আপনি রেগুলার পড়াশোনা করতেন, পরীক্ষার সময় আপনি সিরিয়াস থাকতেন, ক্লাসে সিরিয়াস থাকতেন, অ্যাসাইনমেন্ট ঠিক মতো করতেন, অর্থাৎ আপনি একজন রেগুলার স্টুডেন্ট। রেগুলার মানে রেগুলার স্টুডেন্টের একটা প্লাস পয়েন্ট হলো সে রেগুলারিটি মেনটেন করতে পারে। তো আপনি যখন অফিসিয়াল ওয়ার্ক গুলো করবেন, অফিসিয়াল ওয়ার্কে কিন্তু রেগুলারিটি ইজ এ মাস্ট, আপনাকে মাস্ট রেগুলার কিছু কাজ করতে হবে। তো এই রেগুলারিটি মেনটেন করার একটা সার্টিফিকেট হলো যে আপনি নর্মাল যে আপনার 4 বছরের কোর্সটা ছিল সেখানে রেগুলার ছিলেন এবং আপনার সিজিপিএটা ভালো। সো আমাকে যদি জিজ্ঞেস করেন সিজিপিএ ভালো রাখার চেষ্টা করবো কিনা, অবশ্যই। আপনি যে সাবজেক্টে পড়াশোনা করতেছেন এই সাবজেক্টে সব মানে যত বেশি জ্ঞান আপনার নেওয়া উচিত আপনি নিয়ে নেন। কারণ এখন হয়তো আপনার বিসিএস এর প্রতি ফ্যাসিনেশন আছে, পাশ করার পর 2 বছর 3 বছর পর ফ্যাসিনেশন নাও থাকতে পারে। তো সেই ক্ষেত্রে যদি আপনার সিজিপিও খারাপ হয় আপনার কিন্তু সেক্টর কমে যাবে। আপনি চেষ্টা করবেন যত বেশি রাস্তা ওপেন রাখা যায়। আপনার সাবজেক্টের উপর একটা বড় সিজিপিএ, বেশি সিজিপিএ, ভালো সিজিপিএ আপনার জন্য অনেকগুলো রাস্তা ওপেন রাখবে। সেই ক্ষেত্রে আপনার ডিসিশনটা সুবিধা হবে, মানসিক চাপ কম হবে এবং সহজে দাঁড়িয়ে যাওয়া, আমাদের সমাজে যেটা বলে যে নিজের পায়ে দাঁড়ানো, সে নিজের পায়ে দাঁড়ানোটা অনেকটা ইজি হবে। আর যদি সিজিপিএটা খুব কমে যায়, আপনি নিজেই বুঝতেছেন সিজিপিএ কমে গেলে আপনার জন্য অনেকগুলো রাস্তা কমে যাবে, আপনি অনেক জায়গায় পরীক্ষা দিতে পারবেন না। কারণ বেশ কিছু পরীক্ষাতে সিজিপিএ একটা বাইন্ডিং আছে যে এত সিজিপিএ এর কম হলে পরীক্ষা দেওয়া যাবে না। সো ট্রাস্ট মি, সিজিপিএ বেশি রাখা ইজ অলওয়েজ এ বেসিক, অলওয়েজ এ বেসিক, চেষ্টা করবেন বেশি রাখার। আচ্ছা, সো যে প্রোগ্রামগুলো আছে সেটা আমি একটু বলে দিই। ওটা হলো বিসিএস অ্যাডভান্স প্রোগ্রাম আর অ্যাডভান্স প্রোগ্রাম ফুল কোর্স। মামুন ভাইয়া কি আছেন? হ্যাঁ ভাই আছে। ওকে ভাই, তাহলে কোর্স গুলো একটু বলে দেন আর ওয়েবসাইট থেকে কোর্সটা কোথায় আছে একটু বলে দেন, দেন আমি ফাইনালি ওই স্টুডেন্ট আইডি থেকে কিভাবে লগ ইন করা যায় সেটা একটু দেখাই দিব। ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। আমাদের এখন এই অ্যাডভান্স কোর্সের জন্য দুইটা কোর্স আছে। একটা হচ্ছে প্রিসিএসপিলি অ্যাডভান্স প্রোগ্রাম 2 উইক ফ্রি কোর্স, যেটা আগামী 14 তারিখ থেকে শুরু হচ্ছে, এটা 27 তারিখে শেষ হবে। আর ফুল প্রোগ্রামটা শুরু হবে আগামী মাসের 3 তারিখ থেকে। তো আমি ওয়েবসাইটে ভাই, আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? জি ভাইয়া, দেখা যাচ্ছে। আমাদের এখন হচ্ছে এই অ্যাডভান্স প্রোগ্রামে দুইটা কোর্স আছে, একটা হচ্ছে ফ্রি কোর্স, একটা হচ্ছে পেইড কোর্স। তো ফ্রি কোর্সটা যেটা, সেটা হচ্ছে আগামী 14 তারিখ থেকে শুরু হবে। তো শুরুতেই হচ্ছে আহ, এটার জন্য আপনারা উত্তরণ.একাডেমি এই ওয়েবসাইটে ঢুকবেন। উত্তরণ.একাডেমিতে ঢুকে কিভাবে ফ্রি কোর্সটা এনরোল করবেন, এখানে এটা হচ্ছে ওয়েবসাইটের এখানে শুরুতেই কি কি কোর্স আছে সেই কোর্সগুলোর নাম দেয়া আছে। তো এখান থেকে আবার কোর্সেসে গেলে পাবেন, অথবা নিচেও এই কোর্সগুলা দেয়া আছে। নিচেই এই যে অনার্স দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের জন্য বিসিএস প্রিলি অ্যাডভান্স 2 উইক ফ্রি কোর্স। এখানে ঢুকে ডিটেইলসে যাবেন। ডিটেইলসে গেলে এখানে নিচের দিকে নামলে এখানে রুটিন দেয়া আছে। এই যে
ক্লিক হেয়ার ডাউনলোড রুটিন, এখানে ক্লিক করলে আপনি রুটিনটা দেখতে পাবেন। অনেকেই দেখলাম যে জিজ্ঞাসা করতেছেন যে রুটিন এবং এক্সামের রুটিন এবং ক্লাসের রুটিনটা কিভাবে পাবো। ওয়েবসাইট থেকে সুন্দরভাবে রুটিনটা পেয়ে যাবেন। ঠিক আছে। আর এছাড়া হচ্ছে আপনি এখানে এনরোল যে অপশনটা আছে, আপনি এনরোলে গেলে এখানে আপনার নিকনেম এবং মোবাইল নাম্বার দিয়ে আপনি রেজিস্ট্রেশন করে ফেলতে পারবেন। আপনার ফোনে একটা ওটিপি যাবে, দেন ওটিপিটা দিয়ে আপনি রেজিস্ট্রেশন কমপ্লিট করতে পারবেন। ঠিক আছে। পরবর্তীতে আপনার প্রোফাইলে কিভাবে ক্লাসগুলো শো করবে এটা ভাইয়া দেখায় দিবে। তো এখান থেকে যারা এখনো রেজিস্ট্রেশন করেন নাই, টুইক ফ্রি কোর্সে যারা রেজিস্ট্রেশন করেন নাই, তারা দ্রুত রেজিস্ট্রেশনটা করে ফেলেন। আর এছাড়া এই ফ্রি কোর্সের পরে আমাদের যে পেইড কোর্সটা হবে সেটা হচ্ছে আগামী মাসের 3 তারিখ থেকে শুরু হবে, যেটা আমি বললাম। লোড হচ্ছে। আচ্ছা ভাইয়া, বাকিরা যারা আছেন তারা ওয়েবসাইটের লিঙ্কটা একটু চ্যাট বক্সে দিয়ে দেন, অনেকে ওয়েবসাইটের লিঙ্কটা জানতে চাচ্ছে। আর মামুন ভাইয়া যে কোর্সের ম্যাটেরিয়ালস গুলো একটু বলে দিয়ে। হ্যাঁ হ্যাঁ, শিওর ভাইয়া। এর পাশেই ঠিক দেয়া আছে হচ্ছে অ্যাডভান্স কোর্সে যে অ্যাডভান্স কোর্সটা দিব, সেই কোর্স প্ল্যানটা পাশেই দেয়া আছে। এখানে ঢুকলেই আপনারা, এখানে সর্বমোট 100টি জুম লাইভ ক্লাস নিব আমরা, 100টা ক্লাস নিব। প্রতিটি ক্লাসের পিডিএফ নোট দিব, অর্থাৎ টিচার যে নোটটা দাগিয়ে দাগিয়ে পড়াবে, অ্যানোটেট করে পড়াবে, সেই পিডিএফ নোটটা দিয়ে দিব। সর্বমোট 209টি স্ট্যান্ডার্ড এক্সাম হবে, 290টি স্ট্যান্ডার্ড এক্সাম হবে। আপনারা যে এক্সাম গুলা দিচ্ছেন, এক্সাম গুলার অ্যানালাইসিস রিপোর্ট দেখতে পারবেন, এটাও ভাইয়া দেখায় দিবে। এবং 12টি প্রিপারেশন বুক দিব আমরা, 12টি প্রিপারেশন বুক এবং 2টি কোশ্চেন ব্যাংক। প্রত্যেকটা সাবজেক্টের জন্য আমরা আলাদা আলাদা কোশ্চেন ব্যাংক দিয়ে দিব এবং 2টা প্রশ্ন ব্যাংক থাকবে। আমি এগুলোও দেখিয়ে দিচ্ছি। তার আগে হচ্ছে এখানে আপনারা রুটিনটা পেয়ে যাবেন। আর 4 সেপ্টেম্বর থেকে যে ক্লাসটা শুরু হবে, এখন পেমেন্ট হচ্ছে এটার জন্য ধরা হচ্ছে 10,000 টাকা, সেখান থেকে 2,000 টাকা ছাড়ে ভর্তি চলছে। তোরা যারা এখনো ইনরোল করেননি তারা একটু দ্রুত ইনরোল করে নিবেন, কারণ এই ছাড়টা কিন্তু আসলে বেশি দিন থাকবে না। ঠিক আছে। কোর্স শেষ হওয়ার আগেই ছাড়টা শেষ শুরু হওয়ার আগেই ছাড়টা শেষ হয়ে যাবে। তো যারা এখনো ইনরোল করেন নাই তারা ইনরোল করে নেন। 8,000 টাকা পেমেন্ট আমাদের নিয়ে আপনার নিকটস্থ যে কোনো ব্রাঞ্চে গিয়ে, উদ্ভাসন মেশ উত্তরণের নিকটস্থ যে কোনো ব্রাঞ্চে গিয়ে আপনারা ভর্তি পেতে পারবেন, বই সংগ্রহ করতে পারবেন। ঠিক আছে। ম্যাটেরিয়ালস গুলো আমি দেখিয়ে দিচ্ছি, একটি স্ক্রিনশট অফ করছি ভাই। এই যে আমাদের 14টি গাইড বই দেওয়া হবে, প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা, যতগুলো সাবজেক্ট প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা কোশ্চেন প্রশ্ন ব্যাংক দেওয়া হবে। এবং বিসিএস 10তম থেকে শুরু করে একদম 40তম পর্যন্ত যতগুলা পরীক্ষা হয়েছে সবগুলা পরীক্ষা মিলে একটা কোশ্চেন ব্যাংক দেওয়া হবে। ঠিক আছে। আরেকটা থাকবে হচ্ছে মডেল টেস্ট বুক, 6,000 কোশ্চেন সম্বলিত। তো এই টোটাল 14টা বুক আমরা আপনাদেরকে প্রোভাইড করব, আপনারা ভর্তি হয়েই বইগুলো সংগ্রহ করে নিতে পারবেন, প্রিন্টেড কপি। আপনারা যে কোনো ব্রাঞ্চে, নিয়ারেস্ট যে কোনো ব্রাঞ্চে গিয়ে বইগুলো সংগ্রহ করে নিতে পারবেন। ঠিক আছে ভাইয়া। থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, আমি এখন আপনাদের সাথে আরেকটু আলোচনা করব। সেটা হলো, আপনারা একটু আমাকে জানান যে বিসিএস এ জয়েন করার জন্য আসলে কোন জিনিসটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, মানে বিসিএস পরীক্ষায় ভালো করার জন্য আপনাদের মনোযোগী হতে হবে কোন বিষয়ে, এটা দেখে একটু আপনারা বলেন তো আমাকে। বিসিএস এ ভালো করার জন্য সেটা কি মেধা নাকি পরিশ্রম, কি? কমেন্ট করে জানাতে পারেন যারা ফেসবুকে আছেন। বিসিএস এ ভালো করার জন্য আসলে আপনাকে কিভাবে আগাতে হবে।
আপনাদের উত্তরগুলো যেগুলো আমি পাচ্ছি সেগুলো পরিশ্রম, অধ্যবসায়, কৌশল, টেকনিক, পেশেন্স, মোটামুটি আপনারা অনেকটুকুই জানেন। তো আমি যদি আমার পক্ষ থেকে বললি, আহ, সবচেয়ে বেশি যেটা দরকার, সবচেয়ে বেশি যেটা প্রয়োজন সেটা হলো ধৈর্য। এখনো পর্যন্ত যেহেতু বিসিএসটা একটু লং জার্নি, তো আপনার ধৈর্যটা কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আপনাকে পেশেন্স নিয়ে মানে পেশেন্স নিয়ে অপেক্ষা করতে হবে। আচ্ছা, এরপরে পরিশ্রম কথাটা আছে। পরিশ্রম তো অবশ্যই করতে হবে, এতে কোনো ডাউট নেই, অনেক পরিশ্রম করতে হবে। কিন্তু এই পরিশ্রমটা না মানে একটা সার্টেন টাইম পর্যন্ত করতে হয়। যেমন আপনি প্রিলির জন্য হয়তো বা 4 to 5 মান্থস প্রিপারেশন নিচ্ছেন, দেন আপনার রিটেনের জন্য প্রিপারেশন নিলেন মনে করেন আরো 6 মান্থস। তো প্রিলি, এটা হলো প্রিলির কথা বললাম, আর এটা রিটেনের জন্য কথা বললাম। তো প্রিলি এবং রিটেনের পরে দুইটা মিলে 10 মাস 11 মাস হলো। তারপরে কিন্তু আপনার একটা লম্বা সময় ওয়েট করতে হবে ভাইভার জন্য। তাহলে ভাইভাতে কি প্রিলি এবং রিটেনের বাইরে কিছু প্রশ্ন করা হয়? আসলে না, ভাইভাতে যে প্রশ্নগুলো করা হয় সেটা ঘুরে ফিরে এই প্রিলি এবং রিটেনের মধ্যে আপনি শিখে আসছেন। আলাদাভাবে খুব বেশি কিছু পড়া দরকার হয় না। হয়তোবা কিছু অ্যাটিটিউড ঠিক করতে হয়, কিছু স্পেসিফিক প্রশ্ন নিজের সম্পর্কে একটু জানতে হয়, নিজের গ্রাম সম্পর্কে জানতে হয়, নিজের সাবজেক্ট সম্পর্কে একটু জানতে হয়। আচ্ছা, একটু প্রবলেম হয়েছে হয়তো, আপনারা একটু সাথেই থাকেন। ভাই ডিসকানেক্ট হয়েছে, এখনই চলে আসবে। ততক্ষণ আমরা কিছু প্রশ্নের অ্যান্সার দিয়ে দিই। ভাইয়া এখনই চলে আসবে, আপনারা সাথেই থাকুন। আচ্ছা, একজন জিজ্ঞাসা করছেন ক্লাসগুলা কি অফলাইনে হবে কিনা। না, আমাদের কোর্সটা সম্পূর্ণ অনলাইনে চলবে, তবে ফিজিক্যালি আপনারা এক্সাম দিতে পারবেন, পরবর্তীতে ফিজিক্যালি এক্সাম দিতে পারবেন। কিন্তু ক্লাসগুলো সম্পূর্ণ অনলাইনেই চলবে। কোভিড পজিশন ঠিক হয়ে গেলে, যখন ব্রাঞ্চগুলো খুলে দিবে, শিক্ষা মন্ত্রণালয় থেকে যখন শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়া হবে, তখন আপনারা আমাদের নিয়ারেস্ট যে ব্রাঞ্চগুলো আছে, আপনাদের নিয়ারেস্ট ব্রাঞ্চে যে আপনারা এক্সামগুলোতে অ্যাটেন্ড করতে পারবেন। আনফরচুনেটলি আমি একটু ডিসকানেক্ট হয়ে গেছিলাম, আই এম ব্যাক অনলাইন। আমাকে কি শোনা যাচ্ছে এমন ভাই? হ্যাঁ ভাই, শোনা যাচ্ছে। ওকে। তো যেটা বলছিলাম যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কি, সেটা হলো আসলে ধৈর্য। ধৈর্য ধারণ করতে হবে, এবং ধৈর্য ধারণ করে আপনাকে কন্টিনিউয়াস এফোর্ট দিতে হবে, রেগুলার পড়াশোনা করতে হবে। আপনি একটা গ্যাপ দিয়ে দিবেন, দেখবেন ম্যাক্সিমাম জিনিস ভুলে গেছেন। কারণ যে সাবজেক্ট গুলোর উপর বিসিএস এ পড়াশোনা করতে হয় সবকিছু কিন্তু আপনি ইউনিভার্সিটি লেভেলে পড়েন না। তো নতুন করে পড়তে হয়, এই জন্য কন্টিনিউয়াসলি যেগুলো বারবার পড়ে আপনাকে প্রিপারেশনটা নিতে হয়। এখন এই প্রিপারেশনটা আসলে কোন সময় থেকে নেওয়া উচিত, বেস্ট অপশন কোনটা? বেস্ট অপশন হলো আপনি পাশ করার পরে যদি ফুললি ডিসাইডেড হন যে আমি অন্য কোনো সেক্টরে না, এই সিভিল সার্ভিসের জন্য পড়াশোনা করব, দেন আপনার উচিত সিভিল সার্ভিসের জন্য মনোযোগ সহকারে পড়াশোনা করা বা প্রিপারেশন নেওয়া। কিন্তু আমাদের কোর্সটা যেটা, এটা হলো দ্বিতীয় তৃতীয় বর্ষে যদি মানে আপনি যদি আগে থেকেই প্রিপারেশন, মানে আপনি আগে থেকেই ঠিক করে ফেলেন যে আমি এই সার্ভিসের দিকেই যাব। অনেকেরই স্বপ্ন থাকে, যেমন আমরা ছোটকাল থেকে চিন্তা করি অনেকেই যে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে বা ব্যাংকার হবে। এরকম যদি আপনি আগে থেকেই সিলেক্ট করে ফেলেন যে না আপনি এই ক্যাডার সার্ভিসেই যাবেন, সেই ক্ষেত্রে অবশ্যই আপনার উচিত এই ক্যাডার সার্ভিস সম্পর্কে যত বেশি জেনে নেওয়া যায় ততই কিন্তু ভালো। আপনার একটা প্রভাব শুনে থাকতে পারেন যে পাওয়ার ইজ নলেজ, মানে আপনি যদি জ্ঞানী হন আপনার হাতে কিছু ক্ষমতা থাকবে, আপনি অনেক কিছু জানতে পারবেন, আপনি অনেক কিছু বুঝতে পারবেন। সো এই নলেজ গ্যাদার করলে কিন্তু আপনি পাওয়ারফুল হয়ে যাবেন। এই জন্যই আমাদের এই কোর্সটা, যে আপনি আগে থেকে যদি ডিসাইডেড থাকেন যে আপনি এই সার্ভিসের সাথে যুক্ত হবেন বা এই সার্ভিসে জয়েন করার জন্য আপনার মনোবাসনা থাকে, ইচ্ছা থাকে, আকাঙ্ক্ষা থাকে, সেই ক্ষেত্রে আপনার উচিত যে
এই নিজের পড়াশোনার মাঝখানে সামান্য সময়, আমি বলবো না যে পড়াশোনা ক্ষতি করে কোনোভাবে করবেন, কোনোভাবেই নিজের পড়াশোনার ক্ষতি করা যাবে না। আপনার অনার্স লেভেলের যে পড়াশোনা, এই একাডেমিক পড়াশোনাকে আপনার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তার মাঝখানেও কিন্তু অনেক সময় পাওয়া যায়। ইটস ট্রু, আমরা পড়াশোনা করেছি, আমরাও প্রচুর সময় পেয়েছিলাম। এর মাঝখানে যদি সময় বের করতে পারেন, ওই সময়ে এরকম একটা কোর্স আপনি এনরোল হতে পারেন এবং এই সার্ভিস সম্পর্কে কোন সাবজেক্টগুলো পড়াশোনা করতে হবে, কিভাবে পড়তে হবে, টেকনিক গুলো কি করলে সহজে পাশ করা যেতে পারে, মানে পাশ করাটা কিছুটা সহজ হতে পারে, এই কাজগুলো আপনাকে করতে হবে। তো দ্যাটস ওয়াই অনার্স লেভেলের যারা সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ারে, স্পেশালি ফোর্থ ইয়ারে বেশি হওয়ার কথা, এই ফোর্থ ইয়ারে যারা আছেন বা থার্ড ইয়ারে যারা আছেন, তাদের জন্য আমি বলবো যে নিজের পড়াশোনাকে ঠিক রেখে তার বাইরে কিছুটা সময় বের করে এই কোর্সটা করবেন। এবং কোর্সের যে ক্লাসগুলো হবে সেগুলো যেহেতু রেকর্ডেড থাকবে, আপনি আসলে যে কোনো সময় কোর্সটা বারবার দেখতে পারবেন। এখানে যে পরীক্ষাগুলো হবে সেই পরীক্ষার প্রশ্নগুলো আপনি সেভ করে রেখে দিতে পারেন, পরবর্তী এগুলো কাজে লাগাতে পারেন। ফাইনালি যখন আপনি বিসিএস এর জন্য মানে প্রিলিমিনারির জন্য এনরোল করবেন বা পিএসসি তে পরীক্ষা দিতে যাবেন, তখন আপনাকে আগে করা ক্লাসগুলো অনেক সুবিধা দেবে। ওকে, আচ্ছা, সো এটা আমি একটু ক্লিয়ার করে রাখি। অনার্স লেভেলে যারা প্রিপারেশন নিচ্ছেন বা প্রস্তুতি নিতে যাচ্ছেন, তাদের জন্য মাইন্ডসেট এটা হবে, প্রথমে একাডেমিক রেজাল্ট ভালো করতে হবে, অবশ্যই এর কোনো গুরুত্বের কোনো শেষ নাই। তার বাইরে গিয়ে আপনার যেহেতু একটা ডিফারেন্ট স্বপ্ন আছে, ডিফারেন্ট একটা জায়গায় আপনি জয়েন করতে যাচ্ছেন, এই জন্য আগে থেকে যতটুকু জেনে রাখা যায়। বাট কোনোভাবেই প্রেশার তৈরি করা যাবে না দুইটার মধ্যে যে এটা করবো না ওইটা করবো। আপনাকে ফার্স্ট প্রায়োরিটি দিতে হবে অবশ্যই অনার্স লেভেলে যে সাবজেক্টে পড়তেছেন সেটা, ঠিক আছে? এটা কিন্তু আমাদের পক্ষ থেকে আগে থেকে আমরা অনুরোধ করতেছি। আচ্ছা, আর আরেকটা কথা আমি আরেকবার এক্সট্রা ভাবে বলি, আগেই বলেছিলাম যে বিসিএস এর মাধ্যমে আপনি যখন পরীক্ষা দিবেন, সিভিল সার্ভিসের যে ক্যাডার মানে যে সার্কুলারটা হয়, সেখানে হয়তো বা 2000 বা 2100 বা 2200 ক্যাডার সার্ভিস অফিসার নিয়োগ দেওয়া হয়। এর বাইরেও কিন্তু সুপারিশপ্রাপ্ত অনেকেই থাকে যাদেরকে হয়তো বা সিট নেই, মানে সার্কুলার এত বেশি সিট ছিল না বলে নিয়োগ দিতে পারেনি বা সুপারিশ করতে পারেনি, তাদের কিন্তু নন ক্যাডার ফার্স্ট ক্লাস জবে, বিভিন্ন ফার্স্ট ক্লাস গ্যাজেটেড জবে সুপারিশ করা হয়। সো এটা আসলে বিসিএস একটা পরীক্ষা না, বিসিএস হলো অনেকগুলো পরীক্ষার একটা সমন্বয়, এবং যা শুরুতেই থাকে হলো সিভিল সার্ভিসের পোস্টগুলো। তো এই একটা প্রিপারেশন দিয়ে আপনি ওগুলো পেয়ে যেতে পারবেন। এর বাইরেও বিভিন্ন জায়গায় যে পরীক্ষাগুলো হয়, মন্ত্রণালয়ের পরীক্ষা বলেন বা ব্যাংকিং সেক্টরের পরীক্ষা বলেন, এই বা অথরিটির পরীক্ষাগুলো বলেন বা নেটওয়ার্কিং এর পরীক্ষা বলেন, সবগুলো পরীক্ষায় আপনার কিছু জেনারেল নলেজ কাজে লাগবে, কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম কাজে লাগবে, বাংলা এবং ইংলিশের উপর বিশেষ কিছু দক্ষতা দরকার হবে। আপনি একটা প্রিপারেশন দিয়ে মোটামুটি সবকিছু কভার করতে পারবেন। সো বিসিএস কে আমরা একটু মাদার অফ অল প্রিপারেশন বলে থাকি এই কারণেই, কারণ সবচেয়ে লেন্দি প্রিপারেশন হলো বিসিএস এবং সবচেয়ে ডাইভার্স প্রিপারেশন হলো বিসিএস। এবং বিসিএস এ যতগুলো সাবজেক্টের উপর প্রিপারেশন নিতে হয়, অন্য কোনো জায়গায় এত বেশি সাবজেক্টের উপর প্রিপারেশন নেওয়া দরকার হয় না, হয়তো বা 2টা বা 3টা সাবজেক্টের উপর প্রিপারেশন নিতে হয়। তো আপনি যদি এই বিসিএস এর প্রিপারেশনটা ওভারঅল নিয়ে নিতে পারেন, একটা পারফেক্ট টাইমে নিয়ে নিতে পারেন, আপনার বাকি প্রিপারেশন গুলো কিন্তু অলমোস্ট 70 to 80% কভার হয়ে যাবে। দ্যাটস ওয়াই ম্যাক্সিমাম মানুষই আসলে বিসিএস এর একটা পরিপূর্ণ প্রিপারেশন নিয়ে নিতে চায়। সো যারা ক্লাস করবেন 14 তারিখ থেকে, তাদের জন্য আমি একটু ক্লাসগুলো কিভাবে করবেন বা লগ ইন কিভাবে করবেন সেটা একটু দেখানোর চেষ্টা করব। আমাদের ওয়েবসাইটটা এখন মনে হয় দেখা যাওয়ার কথা, ওয়েবসাইটটা কি দেখা যাচ্ছে কিনা আমাকে একটু চ্যাট বক্সে বলেন তো ভাইয়া, উত্তরণের ওয়েবসাইট দেখা যাচ্ছে কিনা? ভাইয়া যাচ্ছে। ওকে, সো এখানে জয়েন নাও যে বাটনটা আছে, এই জয়েন নাওতে আপনি যদি ক্লিক করেন, আপনি স্টুডেন্ট হিসেবে লগ ইন করার পারমিশন পাবেন। এখানে আপনার একটা রেজিস্ট্রেশন নাম্বার দেয়া থাকবে, সবারই একটা রেজিস্ট্রেশন নাম্বার দেয়া থাকবে। রেজিস্ট্রেশন নাম্বার দিবেন। আপনি রেজিস্ট্রেশন নাম্বারটা যদি সঠিক দেন, সেই ক্ষেত্রে আপনার নামটা এখানে আসবে, এটা অবশ্যই নিকনেম, আপনার নিকনেমটা ইউজ করতে পারেন। দেন আপনার পাসওয়ার্ড দিয়ে এন্ট্রি করলেই আপনি আপনার মূল কোর্সে চলে যেতে পারবেন। সো এখানে 2টা ঘর আছে, একটা হলো লেকচার, একটা হলো এক্সাম। আপাতত কোনো লেকচার এখানে দেখাচ্ছে না। আপনারা যখন লগ ইন করবেন, কালকেই মনে হয় আপনাদের লেকচারটা দিয়ে দিবে। সো আপনারা লগ ইন করার সাথে সাথেই দেখবেন আগামীকালকের ক্লাসটা দেখা যাচ্ছে, এটা হলো একটা ফ্যাক্ট। আর আমরা বলেছি ক্লাসগুলো রেকর্ডেড থাকবে। সো আপকামিং লেকচার এখানে দেখেন, অল লেকচার, পাস্ট লেকচার বলে 2টা অপশন আছে। আপনি যদি পাস্ট লেকচার দেখেন, তাহলে এখানে কিছু পুরাতন ক্লাস যেগুলো হয়ে গেছে সেগুলো আপনি চাইলে রিপ্লে ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন। সো রিপ্লে ভিডিও দিলে ওই ক্লাসটা চালু হয়ে যাবে। দেন আমরা পিডিএফ ম্যাটেরিয়ালস এর কথা বলছিলাম, এই হলো সেই পিডিএফ ম্যাটেরিয়ালস, যেটা যে স্যার ক্লাস নিয়েছেন বা যে ভাইয়া ক্লাস নিয়েছেন সেই ভাইয়ার একটা ক্লাস নোট এখানে থাকবে, মানে ক্লাসটা ভাইয়া যেভাবে নিয়েছিলেন
ওই ক্লাস নোটটা আপনি এখানে পাবেন, এটা আপনি ডাউনলোড করে রাখতে পারেন। তাহলে এই হলো একটা ফিচার যে ক্লাস নোট আপনি পেয়ে যাবেন, এবং সাথে কি পেয়ে যাবেন, আপনি ভিডিওটা যতবার খুশি ততবার এখান থেকে দেখতে পারবেন। এটা হলো ক্লাসের সিস্টেম। আচ্ছা, আর অনলাইনে ক্লাসগুলো কিন্তু অবশ্যই এখানে লগ ইন করেই দেখতে হবে, আপনি মোবাইল দিয়েও করতে পারবেন, মোবাইলের অ্যাক্সেসিবিলিটি অনেক ভালো উত্তর নেয়। এবার আসে এক্সামের ব্যাপারে। পাস্ট এক্সাম না দিয়ে আপকামিং এক্সাম, মানে সামনে কোন পরীক্ষাটা আসছে সেটা এখানে দেখাবে। আর আপকামিং এক্সামের পরিবর্তে আপনি যদি কোনো পরীক্ষা মিস করে থাকেন সেই ক্ষেত্রে এটা হবে পাস্ট এক্সামে চলে যাবে এবং আপনার অ্যাবসেন্টটা দেখাবে। এই পরীক্ষাটা আমরা দুই ভাবে নিই, একটা হলো লাইভ এক্সাম, একটা হলো প্র্যাকটিস এক্সাম। লাইভ এক্সামকে আপনাকে অবশ্যই লাইভ টাইমেই দিতে হবে, যেমন 14 তারিখের যে ক্লাসটা হবে সেটার পরীক্ষা আপনাকে 16 তারিখেই দিতে হবে, 16 তারিখের পরে আপনি দিতে পারবেন না। কিন্তু কিছু প্র্যাকটিস এক্সাম থাকে, মানে ওই 14 তারিখের ক্লাসের উপরে একটা প্র্যাকটিস এক্সামও থাকবে, যেটা আপনি যত খুশি ততবার দিতে পারবেন এবং প্রতিবারই আপনার রেজাল্ট চলে আসবে। যেমন আমি একটা দেখাই, এই যে একটা পরীক্ষা আছে যেটা রিটেক, মানে বারবার দেয়া যায়, এরকম একটা পরীক্ষা যদি রিটেক নেন, আপনি এখানে ভার্সন সিলেক্ট করবেন, কিছু নির্দেশনা দেয়া থাকে, দেন আপনি স্টার্ট এক্সাম দিবেন, এভাবে একটা প্রশ্ন আপনার সামনে চলে আসবে। এই প্রশ্নটার সাথে সাথে একটা টাইমার কিন্তু এখানে অন হয়ে যাবে যে কতক্ষণের এই পরীক্ষা। দেন আপনি মনে করেন কিছু উত্তর দিলেন বা সবগুলো প্রশ্ন পড়ে একদম লাস্টে যদি চলে যান, সেখানে সাবমিট বাটনটা থাকবে। সাবমিট বাটন করলে আর ইউ শিওর, ডেফিনেটলি ইউ আর শিওর, সাথে সাথে দেখেন আপনার অ্যানালাইসিস একটা রিপোর্ট চলে আসবে, আপনার কয়টা কারেক্ট হয়েছে, কয়টা ইনকারেক্ট হয়েছে, কয়টা আপনি স্কিপ করেছেন, এটা এখান থেকে জানানো হবে অ্যানালাইসিস রিপোর্টের মাধ্যমে। এবং প্রত্যেকটা প্রশ্নের সঠিক উত্তর আপনাকে দেওয়া হবে, সাথে যেটা গুরুত্বপূর্ণ একটা ব্যাখ্যা দেওয়া হবে। ট্রাস্ট মি, এই ব্যাখ্যাটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনি হয়তোবা এই প্রশ্নটা সরাসরি মেইন পরীক্ষায় নাও পেতে পারেন, কিন্তু ওই ব্যাখ্যা থেকে হয়তো অন্য একটা প্রশ্ন আপনি পেয়ে যেতে পারেন। এরকম ভাবে প্রত্যেকটা প্রশ্নের আন্ডারে আমরা একটা বড় ব্যাখ্যা তৈরি করার চেষ্টা করি, যেন এই প্রশ্ন আর ব্যাখ্যা পড়লেও আপনার নলেজ কিছুটা বৃদ্ধি পায়। এই হলো প্র্যাকটিস এক্সাম বারবার দেওয়ার জন্য। আর লাইভ এক্সামের অপশনটা বলে রাখলাম, লাইভ এক্সামটা লাইভ টাইমে আপনাকে অবশ্যই দিতে হবে। এই হলো কিছু ফিচার। আচ্ছা, এর বাইরে আরেকটা ফিচার আমি একটু বলি। আপনারা এখানে কোয়েশ্চেন ব্যাংক এই অপশনটা দেখতে পাচ্ছেন, কোয়েশ্চেন ব্যাংকে যদি ক্লিক করেন আপনারা দেখতে পারবেন যে বিসিএস এর বিগত যতগুলো পরীক্ষা হয়েছে, এখন 41st থেকে শুরু করে একদম 10 বিসিএস পর্যন্ত সবগুলো প্রশ্ন এখানে দেয়া আছে। আপনি যে কোনো প্রশ্ন যে কোনো সময় যে কোনো জায়গা থেকে প্র্যাকটিস করতে পারবেন। এখান থেকে আপনি যখনই ক্লিক করবেন আপনাকে দেখাবে যেটা সঠিক হয়েছে কিনা, এবং সাথে একটা ব্যাখ্যা তো অবশ্যই থাকছে। আর কোনো সময় যদি আপনি পরীক্ষা দিতে চান না, আপনি শুধু উত্তরগুলো দেখতে যাচ্ছেন, সেই ক্ষেত্রে শুধুমাত্র ডিসপ্লে আনসার দেখাবেন, আপনাকে অটোমেটিক্যালি সবগুলো প্রশ্নের উত্তর দেখাবে এবং সাথে ব্যাখ্যাটাও দেখাই দিবে। জাস্ট রিডিং পড়ার জন্য, অনেকে মনে করেন যে আমি এখন উত্তর পড়বো না, সময় নেই, আমি জাস্ট মানে দেখে যাব, ব্যাখ্যাগুলো পড়ে যাব, সেই ক্ষেত্রে ডিসপ্লে আনসার থেকে দেখতে পাবেন। এর বাইরেও যেহেতু আপনাদের ইচ্ছা বিসিএস, আপনাদের কিন্তু সংবাদপত্রের সাথে একটু ভালো সম্পর্ক রাখতে হবে। সো চেষ্টা করবেন রেগুলার একটু পেপার পড়া বা হেডলাইন গুলো অ্যাটলিস্ট পড়া। তো প্রতি মাসে কি কি ঘটনা ঘটতেছে তার মান্থলি অ্যাফেয়ার্স কিন্তু আমাদের ওয়েবসাইটে দেয়া থাকে। সো মান্থলি অ্যাফেয়ার্স এ গিয়ে আপনি 4টা ক্যাটাগরি পাবেন, আসলে বাংলাদেশ, ইকোনমিক, ইন্টারন্যাশনাল, আলাদা আলাদা ভাবে এবং অল। সো আপনি মনে করেন বাংলাদেশ ক্যাটাগরিতে গেলেন, গিয়ে কোন মাসের ডেটা জানতে চাচ্ছেন ওই মাসটা এখানে ইনপুট আকারে দিবেন। যেমন এখানে জুলাই 2021 আছে, আপনি চাইলে মে দিতে পারবেন। সো এই ডাটাটা দিলে আপনার কাছে ওই মাসে বাংলাদেশে কি কি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে সবকিছু কিন্তু চলে আসবে। আমার নেটওয়ার্ক মনে হয় একটু দুর্বল, এজন্য সময় নিচ্ছে। তো এই হলো মোটামুটি স্পেশাল দুটো ফিচার যেটা নিয়ে বলছিলাম, মান্থলি অ্যাফেয়ার্স এবং কোশ্চেন ব্যাংক। এর বাইরেও নোটিশ এন্ড নিউজ, এটা একটা অপশন আছে, এখানে কোথায় কোন সার্কুলার গুলো দেওয়া হচ্ছে এগুলো সম্পর্কে আপনারা জানতে পারবেন। তো আমরা আবারও আমাদের মূল স্লাইডে চলে আসি। সো আপনারা যোগাযোগ, আপনারা যেহেতু আমরা আগেই বলেছিলাম উত্তরণ হলো উদ্ভাস এবং উন্মেষের একটি সহযোগী প্রতিষ্ঠান। সো উদ্ভাস উন্মেষের বাংলাদেশের 64 জেলায় মোটামুটি ব্রাঞ্চ আছে, আপনারা যে কোনো ব্রাঞ্চের সাথে যোগাযোগ করে প্রয়োজনীয় ইনফরমেশন জানতে পারবেন। এখানে সবগুলো ব্রাঞ্চের লিস্ট দেওয়া আছে। এর বাইরেও যদি আপনাদের কোনো ডেটা জানার দরকার থাকে, আপনারা একটা হেল্পলাইন নাম্বার এখানে দেওয়া আছে,
যে কোনো সময় এই হেল্পলাইন নাম্বারে আপনারা কল করতে পারবেন, যে কোনো ধরনের সমস্যা আপনাদের সমাধান করার চেষ্টা করা হবে। তো আমরা বিশ্বাস করি যে আপনাদেরকে এখন সচেতন থাকতে হবে, সুস্থ থাকতে হবে, এবং যে প্রিপারেশনটা আপনারা নিতে যাচ্ছেন এই সময়ের মধ্যে সেটার জন্য সার্বিকভাবে মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। সো আপনাদের জন্য এখন প্রশ্ন উত্তর পর্বটা, আপনারা প্রশ্নগুলো করতে পারেন, চ্যাট বক্সে বলতে পারেন, অথবা কিউএন্ডএ তে বলতে পারেন, অথবা ফেসবুকে যারা আছেন তারা কমেন্ট আকারে আমাদের জানাতে পারেন যে আপনাদের এই রিলেটেড ডিরেক্ট কোনো প্রশ্ন আছে কিনা বা কোনো কিছু জানার আছে কিনা সার্ভিস রিলেটেড। তাহলে আমরা এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। মামুন ভাইয়া, সার্ভিস রিলেটেড বেশ কিছু প্রশ্ন আমি দেখছি, আপনি যদি সার্ভিস রিলেটেড প্রশ্নগুলো একটু বলে দিতেন। হচ্ছে কোর্সটা কত দিনের হবে? কোর্সটা ডিউরেশন 5 থেকে 6 মাস মতো চলবে। অ্যাডমিট হওয়ার প্রসেসটা এটা অলরেডি ভাইয়া দেখিয়েছে, আপনি পরবর্তীতে একটু ভিডিওটা দেখে নেবেন। পরবর্তী তারপরে যদি আপনি না পারেন সেক্ষেত্রে আমাদের যে নিয়ারেস্ট ব্রাঞ্চ গুলো আছে সেই ব্রাঞ্চের ফোন নাম্বার দেখিয়ে দেওয়া হচ্ছে, ফোন নাম্বারে ফোন দিলে আপনাকে অবশ্যই হেল্প করবে। এছাড়াও আমাদের হটলাইন নাম্বারটা আছে, কল সেন্টার, এই নাম্বারে ফোন দিলেও আপনারা হেল্প নিতে পারবেন। আচ্ছা, অনলাইনে অ্যাডমিট হতে গেলে আপনি বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন, নগদের মাধ্যমে বা কোনো ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড দিয়েও আপনি পেমেন্ট করতে পারবেন। আমরা মনে হয় কয়েকটা হ্যান্ড রেজ নিতে পারি। শিওর শিওর শিওর, অবশ্যই। সৌরভদা, অনেকে জানতে চাইছে যে ব্রাঞ্চ খোলা আছে কিনা। হ্যাঁ, আমাদের বাংলাদেশের সকল ব্রাঞ্চে খোলা আছে। ব্রাঞ্চে ভর্তি হওয়া যাবে, ব্রাঞ্চ থেকেই ভর্তি হইলে ওখান থেকেই এই যে 14টা প্রশ্ন ব্যাংক সেটা পাওয়া যাবে। আর যে জেলাগুলোতে ব্রাঞ্চ নাই সেখানেও আমাদের যে নাম্বারগুলো আছে, ভর্তি হতে চাইলে ভাইয়াদের সাথে কথা বললে ভাইয়ারা হেল্প করবে এবং আপনার কাছে বই পৌঁছায় দিবে। এই কোভিড এর মধ্যে আমরা আপনাদের কাছে বই ঘরে বসে যেভাবে পাবেন সেই ব্যবস্থা উত্তরণ করবে। এটা একটা ভালো আপনারা আপনাদের বাসায় বসেই ফোন দিয়ে হেল্প নিতে পারবেন, প্রয়োজনে আপনাদের কাছে বই পৌঁছায় দেবে ছবির মধ্যে আসতে না পারলে। আচ্ছা, একজন জিজ্ঞাসা করেছেন তাহিরা ফেরদৌস যে জুম লিংক কিভাবে পাবো। আসলে ভাইয়া জুম লিংক লাগবে না আপনার, আমাদের যে ওয়েবসাইটে যেখান থেকে আপনি ভাইয়া দেখাইলো ভিডিও দেখতে হবে, ঠিক ওইখানেই আপনি জয়েন, মানে যখন ক্লাস শুরু হবে তার 10 মিনিট আগে জয়েন নাও লেখা আসবে, দেন জয়েন নাও এ ক্লিক করলে আপনি অটোমেটিক জুমে চলে যাবে আপনার ইয়াতে। আপনি শুধু আপনার ফোন বা ল্যাপটপ যেটা আছে সেটাতে জুম ইনস্টল করে রাখবেন। প্রশ্ন করছেন এটা গুগল ক্লাসরুম কিনা। না ভাই, এটা জুম। ভর্তি হইলে বই কি ফ্রি পাবো? হ্যাঁ, এই পেমেন্টের মধ্যেই বই, বলতে গেলে বই ফ্রি। আপনার এই বইয়ের জন্য আলাদা কোনো পেমেন্ট করা লাগবে না। যে বইগুলো আছে আপনি ভর্তি হয়ে এই বইগুলো আপনি নিয়ে আসতে পারবেন। কানিস ফাতেমা জিজ্ঞাসা করছেন ক্লাস কি ব্রাঞ্চে হবে? না ভাইয়া, ক্লাস ব্রাঞ্চে হবে না, ক্লাস অনলাইনেই হবে। তবে কোভিড পজিশনটা মানে কোভিডটা ঠিক হয়ে গেলে আমরা আপনারা ইন ব্রাঞ্চ এক্সাম দিতে পারবেন, ব্রাঞ্চে গিয়ে এক্সাম গুলা লাইভ দিতে পারবেন। অনেকে জানতে চাইছে ব্রাঞ্চে ইয়াতে পরীক্ষা দেওয়া এবং ওই একই সাথে আবার অনলাইনেও থাকবে। যদি কেউ চায় যে না আমি ব্রাঞ্চে যাব না, শুধু অনলাইনেই পরীক্ষা দেবো, সেই ব্যবস্থাও থাকবে। এবং ব্রাঞ্চে গিয়েও যদি কেউ মনে করে যে না আমি একদম ফিজিক্যালি পরীক্ষা দেবো, সেই ব্যবস্থাও শিক্ষা প্রতিষ্ঠান করলে আমাদের সকল ব্রাঞ্চে থাকবে। দুই ধরনের সুবিধাই আপনারা পাবেন। আমি কয়েকটা বলি। একজন বলছেন উচ্চতার বিষয়ে কিছু বলেন। পুলিশ ক্যাডার এবং আনসার ক্যাডারের জন্য উচ্চতা গুরুত্বপূর্ণ, বাকিগুলোর জন্য গুরুত্বপূর্ণ না। স্পোর্টস নিয়ে বলেছেন, স্পোর্টস নিয়ে প্রফেশনাল ক্যাডার আপাতত নেই ভাইয়া। একজন বলেছেন ফার্স্ট চয়েস ফরেন বা অ্যাডমিন না দিলে ভাইভাতে কম নাম্বার দেয়, এটা সত্য কথা না, এটা ভুল কথা। একজন বলেছেন শারীরিকভাবে অক্ষম হলে ফরেন ক্যাডার চয়েস দিতে পারেন কিনা, এটা এতে কোনো বাধ্যবাধকতা নেই। জব করার সাথে প্রিপারেশন নেওয়া যায় কিনা, অবশ্যই নেওয়া যায়।
যারা ক্যারিয়ার সার্ভিসে জব করছেন তাদের অনেকেই জবের সাথে সাথে প্রিপারেশন নিচ্ছেন, আপনিও একসময় নিতে পারবেন। অনেকে দাদা জানতে চাইছে যদি তাদের একাডেমিক পরীক্ষা পড়ে যায় ওই টাইমটাতে তারা কিভাবে প্রস্তুতি নেবে একটু বলে দেন। একাডেমিক টাইমে পরীক্ষা, অর্থাৎ আপনারা যারা সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার তারা বলছেন যে একাডেমিক টাইমে, সেই ক্ষেত্রে আমার মনে হয় আমি আবারও বলি একাডেমিক পড়াশোনাটাকে আপনারা এখন সর্বোচ্চ গুরুত্ব দিবেন। আমাদের যে ক্লাসগুলো হচ্ছে এই ক্লাসগুলো কিন্তু রেকর্ডেড থাকবে, আপনাদের যে প্র্যাকটিস টেস্ট সেই প্র্যাকটিস টেস্টটাও থাকবে, এবং করোনা পরিস্থিতি আমরা আশা করছি খুব দ্রুত ভালো হবে, এবং করোনা পরিস্থিতি ভালো হলে ব্রাঞ্চে এসে আপনারা ফিজিক্যালি পরীক্ষা দিতে পারবেন, সেটাও কিন্তু পরে করা যায়। সো পরীক্ষা পড়লে ওই অনার্স লেভেলের যে সাবজেক্টের পরীক্ষা সেটার উপর প্রায়োরিটি দিবেন। পরীক্ষার পরে যখন আবার একটা বড় গ্যাপ পাওয়া যায়, সবগুলো পরীক্ষার পরে একটা বন্ধ থাকে, ওই বন্ধের সময় এই যে মাঝখানের সময় যেটা আপনি হয়তো প্রিপারেশন নিতে পারেননি বা কোনো ক্লাস মিস হয়েছে, এই ক্লাসগুলো আবার নোট করে ফেলবেন বা ক্লাসগুলো দেখবেন, পরীক্ষাগুলো দিয়ে দিবেন। দাদা একটা কোশ্চেন বলতে, যে জুম ক্লাস আর ফেসবুক লাইভ ক্লাসের মধ্যে পার্থক্য কি, এটা যদি একটু বলতেন। ফেসবুক লাইভ ক্লাস হলো যেটা ফেসবুকে হয়, আমাদের ক্লাসগুলো কিন্তু ফেসবুকে হবে না। আজকের ওরিয়েন্টেশন ক্লাসটাই শুধুমাত্র ফেসবুকে লাইভ করা হচ্ছে, অর্থাৎ অনেকে হয়তো বা প্রথম দিনই জুমে জয়েন করতে পারেননি অথবা টেকনিক্যালি বুঝতে পারেননি, সেই জন্য ফেসবুকে দেওয়া হয়েছে। আমাদের যে মূল ক্লাসগুলো হবে সেগুলো কিন্তু সবগুলো জুমে হবে। ওয়েবসাইটে গিয়ে যখন আপনি জয়েন করবেন আপনি অটোমেটিক্যালি জুমে চলে আসবেন, এটা আলাদাভাবে করতে হবে না, আপনার শুধু জুম যে সফটওয়্যারটা ইনস্টল করে রাখতে হবে, এটাই হলো সুবিধা। আর ফেসবুক লাইভ ক্লাসের মধ্যে ক্লাসের কোয়ালিটি মেনটেন করা আসলে খুবই কষ্টকর। জুম ক্লাস এটা খুবই ভালো, আপনি ডিরেক্টলি চ্যাট বক্সে টিচারের সাথে কথা বলতে পারবেন, আপনার বিভিন্ন স্পেসিফিক প্রশ্নের জন্য একজন টিচার থাকবে যিনি কিউএনডি তে থাকবে, তার সাথে কথা বলতে পারবেন, তার কাছে প্রশ্ন যেতে পারবেন। উত্তরণ রিলেটেড টেকনিক্যাল যে কোনো সমস্যার সমাধান করার জন্য একজন টিম মেম্বার থাকবেন, আপনি ওনাকে প্রশ্ন করতে পারেন, সেগুলো আপনি জানতে পারবেন। সো জুম ক্লাস এবং ফেসবুক ক্লাসের মধ্যে একটা বড় পার্থক্য হলো জুম হলো পুরো কন্ট্রোলড একটা সিস্টেম, এখানে আপনি ক্লাসের মতো করে ক্লাস করতে পারবেন। আর ফেসবুক হলো একটা প্ল্যাটফর্ম যেটা আসলে সোশ্যাল মিডিয়া, সো ওখানে ক্লাস অপশনটা আমাদের জন্য সুবিধাজনক নয়, ওই দিক দিয়ে আমরা জুমটাকে একটু আগিয়ে রাখবো। অনেকে জানতে চাচ্ছে যে শুধু গাইড পাওয়া যাবে কিনা। না, উত্তরণ বা উদ্ভাসন মেশ কখনো শুধু স্টাডি মেটেরিয়ালস বা গাইড এগুলো বিক্রি করে না, যেগুলো আমরা ফ্রি দেই সেগুলো ফ্রি, আর যেগুলো কোর্সের মধ্যে থাকে যারা আমাদের কোর্সে ভর্তি হয় তাদের জন্য ওইটা ফ্রি থাকে। আমাদের ভর্তিকৃত স্টুডেন্টদের জন্য উদ্ভাসন মেশ উত্তরণের যত মেটেরিয়ালস গাইড এগুলো তাদের জন্য ফ্রি থাকে। আমরা এটা বাজারজাত কখনো বাজারে বিক্রি করি না, তো এটা আলাদা করে পাওয়া যাবে না। ঠিক আছে ভাইয়া, আমার পক্ষ থেকে আমি আজকে এখানে শেষ করছি। আপনারা যারাই এই জুম ক্লাসে অংশগ্রহণ করেছিলেন বা ফেসবুক লাইভ আমাদের সাথে ছিলেন, আপনাদেরকে অনেক ধন্যবাদ। আপনারা একটা বিশেষ কেরিয়ারের প্রতি ফ্যাসিনেটেড, আপনাদের আগ্রহ ইচ্ছা আছে বলেই এতক্ষণ ধরে আমাদের সাথে যুক্ত ছিলেন। আপনাদের যে স্বপ্নটা আছে, স্বপ্নটা আমরা মন থেকে দোয়া করি যে এই স্বপ্নটা একদিন সত্যি হবে, এবং এটাও আশা করি যে আপনি কাজ করতে গিয়ে সবসময় সৎ থাকবেন এবং সবসময় দেশের কথা মানুষের কথা চিন্তা করে নিজের কাজগুলো করে যাবেন। আবারও বলে রাখি, বিসিএস পরীক্ষার মাধ্যমে যদি আপনি নিয়োগপ্রাপ্ত হন, আপনার কাছে ক্ষমতা বা ফেম কোনোটাই আসলে আসবে না। আপনার কাছে যেটা আসবে সেটা হলো দায়িত্ব, এবং এই দায়িত্বটা আসলে দেশের প্রতি থাকবে, দেশের মানুষের প্রতি থাকবে। তো এই দায়িত্ব পালনে আপনারা সৎ থাকবেন বা নিষ্ঠাবান থাকবেন, এটাই আমাদের পক্ষ থেকে আপনাদের প্রত্যাশা। এবং এই যাত্রাতে আমরা যদি আপনাদেরকে সাহায্য করতে পারি, কোনোভাবে কোনো সহযোগিতা করতে পারি, আমরা অবশ্যই কৃতজ্ঞ থাকবো। আমার পক্ষ থেকে আমি এখানেই শেষ করছি। মামুন ভাইয়া যদি কিছু বলেন তাহলে আজকের সেমিনারটা ওখানে শেষ করতে পারি। ধন্যবাদ ভাইয়া। ভাইয়া ভাইয়া কিছু বলবেন কিনা? লেউ ভাইয়া? না মামুন, শেষ করে দাও ভাইয়া। আচ্ছা ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ ভাইয়াকে সুন্দরভাবে সেমিনারটা নেওয়ার জন্য। তো নেক্সট আগামী পরশু 14 তারিখে সন্ধ্যা 7:30টায় আপনাদের বাংলাদেশ বিষয়াবলীর উপরে ক্লাস হবে, 2 ঘন্টার ক্লাস। তাহলে 14 তারিখ 7:30টায় বাংলাদেশ বিষয়াবলী। আপনারা যারা এখনো রেজিস্ট্রেশন করেন নাই, রেজিস্ট্রেশন করে ফেলেন। রেজিস্ট্রেশন করে ওয়েবসাইট থেকেই আপনারা ক্লাসে ঢুকতে পারবেন। শুধু ফোন বা ল্যাপটপে জুম অ্যাপটা ইনস্টল থাকলেই হবে, কোনো আইডি লাগবে না। ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।